আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবকিছু ঠিক আছে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করে দিব। আজকে বৃত্তের যত অঙ্ক আছে সব শেষ করে দিব, র্যান্ডম প্রবলেমস বাদে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো প্রথমে আমি দুইটা মানে জটিল অঙ্ক, জটিল না মানে আপনাদের কাছে বেশিরভাগ মানুষের কাছে এই সমাধানটা জটিল মনে হয় এবং বিভিন্ন বইয়ে যে সমাধান দেওয়া আছে সেই সমাধান থেকে মাথা ঘুরে যায়। হ্যাঁ, এই দুইটা অঙ্কের একটু সহজ করে কিভাবে সমাধান দেওয়া যায় সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু আলোচনা করব প্রথমেই। হ্যাঁ দেখেন, আচ্ছা থ্যাংক ইউ। প্রথমে আমি যাব কোশ্চেন নাম্বার 137 এবং 138। এই দুইটা প্রশ্নের আলোচনা আমি প্রথমে করব, কারণ এই দুইটা প্রশ্ন নিয়ে অনেকের সমস্যা আছে। ঠিক আছে, এই জন্য এই দুইটা প্রশ্নের আলোচনা আমি প্রথমে করবো, 137 এবং 138। দেখেন, প্রথমে আমি 138 নাম্বার প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা অনেকে বোঝে না। হ্যাঁ, অনেকে বোঝে না এবং এই প্রশ্নের সলিউশন বিভিন্ন জায়গায় একটু জটিল করে দেওয়া আছে। তো আমি আজকে চেষ্টা করব যে এই প্রশ্নের সলিউশনটা কিভাবে সহজ করে দেওয়া যায় এবং পরীক্ষার হলে যদি কেউ মনে করে যে না আমি এই প্রশ্নটা দেখে উত্তর করব, তাহলেও যেন সে করতে পারে। ঠিক আছে, তো প্রথমে আমরা মূল বিষয়টা, মূল কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে আমরা এটা শর্টকাটে কিভাবে দেখে উত্তর করা যায় সেটাও শেখাই দেবো, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কি বলছে, পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্ত। খেয়াল করেন, পরস্পরকে স্পর্শ করে আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। মানে বৃত্তগুলো পরস্পরকে কিভাবে আছে, স্পর্শ করে আছে। এরকম কয়টা বৃত্ত? তিনটা বৃত্ত। এই তিনটা বৃত্তের কেন্দ্র হচ্ছে পি কিউ আর। তার মানে একটা বৃত্তের কেন্দ্রকে পি দ্বারা প্রকাশ করছে, একটা বৃত্তের কেন্দ্রকে কিউ দ্বারা, একটা বৃত্তের কেন্দ্রকে আর দ্বারা প্রকাশ করছে। এবং কিছু ডেটা দেওয়া আছে, বলছে পি কিউ এর মান হচ্ছে এ, পি কিউ ইকুয়াল টু এ, কিউ আর ইকুয়াল টু বি, আর পি ইকুয়াল টু সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত? আচ্ছা, কি বের করতে বলছে? পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস। তাহলে আমি প্রথমে কি করবো জানেন? প্রথমে আমরা তিনটা বৃত্ত আঁকাবো। তাকান, প্রথমে আমরা তিনটা বৃত্ত আঁকাবো এবং এই বৃত্ত তিনটা পরস্পরকে স্পর্শ করে আছে, এমন ভাবে আঁকাতে হবে যেন বৃত্ত তিনটা পরস্পরকে স্পর্শ করে। এবং এই বৃত্ত তিনটার সাইজ কিন্তু সেম না, কারণ দেখেন এই যে পি কিউ এর মান এ, কিউ আর এর মান বি, আর পির মান সি। তার মানে বৃত্ত তিনটা তিন রকম, মানে তিনটা, একটা ছোট, একটা বড়, একটা মাঝারি, এরকম। তাহলে এটা একটা বৃত্ত, তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে এমন ভাবে আঁকাতে হবে। এটা একটা বৃত্ত, এমন ভাবে আঁকাবেন যেন তিনজন পরস্পরকে স্পর্শ করে। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম আমরা হচ্ছে পি। ওই যে বলছে পি কেন্দ্র বৃত্ত, মানে বৃত্ত তিনটার কেন্দ্র হচ্ছে পি কিউ আর। এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম হচ্ছে কিউ, আর এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম হচ্ছে আর। এখন আমাদের দেখেন দেওয়া আছে পি কিউ এর ভ্যালু, পি কিউ। পি কিউ মানে কি? এই পি থেকে কিউ পর্যন্ত এই দূরত্বটা। তা যেহেতু পি কিউ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা পি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা অঙ্কন করে ফেলি। এখন পি থেকে কিউ কেন যুক্ত করলাম? কারণ যেহেতু পি কিউ এর ভ্যালু দেওয়া আছে, তাই আমরা পি থেকে কিউ পর্যন্ত যুক্ত করলাম। এই সম্পূর্ণ ভ্যালুটা হচ্ছে, তাকান, এই পুরো ভ্যালুটা হচ্ছে সম্পূর্ণটা। হ্যাঁ, সম্পূর্ণটা হচ্ছে। আবার কিউ আর ইকুয়াল টু বি। কিউ আর মানে কি? এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যেটা হচ্ছে বি, এটুকু হচ্ছে বি, এই পুরোটা। হ্যাঁ, তারপর হচ্ছে আর পি ইকুয়াল টু সি। আর পি মানে যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে সি। এই সম্পূর্ণটা হচ্ছে সি। আমি একটু এখানে দরকার হয়, এই যে এখানে লিখলাম এই সি মানে কিন্তু এই পুরোটা। হ্যাঁ, আর এখানে আমি এ লিখলাম, এই এ মানে কিন্তু এই পুরোটা বোঝাচ্ছি। আমি এইখানে দাগাচ্ছি না, একটু উপরে লিখলাম যাতে এর ভেতরে হিজিবিজি মনে না হয়। হ্যাঁ, আর এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে কত? এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে বি। তাহলে এই বি আমি এখানে লিখলাম, এই বি এখানে মানে হচ্ছে এইটার ডিস্টেন্স। এখন আমাদেরকে বের করতে বলছে কিসের মান? আমাদেরকে বের করতে বলছে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস। তাকান, পি কেন্দ্রিক বৃত্ত মানে যে এই বৃত্তের ব্যাস চাইছে। আচ্ছা, ব্যাস, তাহলে এই যে এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? আমি ধরে নিচ্ছি এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এই ব্যাসার্ধকে আর অন দ্বারা প্রকাশ করলাম, আর অন ধরা যায়। এখন আমাকে বলেন, তাহলে এই বৃত্তের এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, মানে কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ এই যেটুক, এটাকে ধরলাম আর টু। আগে মূল কনসেপ্ট বোঝেন, আমি শর্টকাট বুঝাই দিব, টেনশন করেন না, এই অঙ্ক করাই লাগবে না, দেখে উত্তর দিবেন। হ্যাঁ, কিন্তু আগে মূল কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, এবার দেখেন, এইটুক যদি আর অন হয় তাহলে এইটুকু আর অন হবে। বলেন কেন ভাইয়া? কারণ এইটা হচ্ছে কেন্দ্র, এইটুকু হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এই পি বৃত্তের,
এটাও কিন্তু এই একই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। এইটুকু যদি আরন হয় এইটুকু আরন হবে, কারণ এইটুকু যে বৃত্তের ব্যাসার্ধ এইটুকু সেই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটুকু আরন। এখন এইটুকু R2, কারণ এটা হচ্ছে এই কিউ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটুকু যদি R2 হয় তাহলে এইটুকু R2 হবে। কেন? কারণ এই ব্যাসার্ধটাও কিন্তু এই কিউ বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এইটুকু R2। ক্লিয়ার? এইটুকু যদি এখন দেখেন এখান থেকে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? ইয়েস। এই ব্যাসার্ধটা কার? এই ব্যাসার্ধটা হচ্ছে এই যে আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। তো এই ব্যাসার্ধটা কি R1 R2 হবে না, এই ব্যাসার্ধটা অন্য কিছু, সেটাকে ধরলাম R3। ঠিক আছে? এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটাও হবে R3। কেন? কারণ এইটা যে বৃত্তের ব্যাসার্ধ এইটাও সেই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না। ঠিক আছে? এখন সবাই একটু তাকাবেন, আমি যদি এখন এই পি কিউ, এই কিউ আর আর এই আর পি, এই তিনটা যোগ করি তাহলে কি হচ্ছে দেখেন তো, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইজ ইকুয়াল টু, এখন আমি এই তিনটা যোগ করতেছি কেন? অনেকে বলে ভাই এই তিনটা যোগ করলেন কেন, কোত্থেকে বুঝলেন যে এই তিনটা যোগ করতে হবে? আমি অপশন দেখে বুঝতেছি, দেখেন এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। আমি অপশন দেখে বুঝতেছি যে এই যে এ কই, এই যে এ, এই যে বি, এই যে সি, এগুলো যোগ করতে হবে। এ মানে তো এই যে এটা, এই পি কিউ, এই পি কিউ মানে তে, তাই পি কিউ লিখছি। এই যে কিউ আর মানে কিন্তু বি, এই যে এইটুক, তাই কিউ আর লিখছি। এই যে আর পি মানে হচ্ছে সি, এই জন্য এই তিনটা যোগ করতেছি, এই যে এইটুক এইটুক এইটুক, বুঝছেন? তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু কি, এই পি কিউ মানে হচ্ছে এ প্লাস এই কিউ আর মানে হচ্ছে বি প্লাস এই আর পি মানে হচ্ছে সি। এইটুক বুঝছেন সবাই? প্লিজ একটু তাকান। এখন আমাকে বলেন এই পি কিউ মানে কতটুক? পি কিউ মানে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুকের ভ্যালু, এইটুকু হচ্ছে R1 আর এইটুকু হচ্ছে R2, তাহলে আমি এই পুরোটাকে কি লিখতে পারি? R1 প্লাস R2। এখন বলবেন ভাই কি করে? কারণ আমরা একটা থিওরি পড়ছিলাম, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ওদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে এখানে যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এরা কি পরস্পরকে যে বহিস্থভাবে স্পর্শ করছে না? ইয়েস। তাহলে এদের এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধের যোগফলের সমান, অর্থাৎ এইটুক প্লাস এইটুক, অর্থাৎ এইটুক হচ্ছে R1, এইটুক হচ্ছে R2। তার মানে এই পি কিউ এর ভ্যালু হচ্ছে R1 প্লাস R2, বুঝছেন কিনা প্লিজ? প্লাস কিউ আর কত? কিউ আর মানে হচ্ছে এই যে এইটা। এখানেও কিন্তু এই বৃত্ত আর এই বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে এদের এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধের যোগফলের সমান, মানে এইটুক হচ্ছে এই R2 প্লাস R3, বুঝছেন? তাহলে কিউ2 এর পরিবর্তে কিউ আর এর পরিবর্তে R2 প্লাস R3 প্লাস এখন আরপি, আরপি মানে হচ্ছে যেটা। এখন আরপি কি? এখানে কিন্তু এই বৃত্ত আর এই বৃত্ত পরস্পরকে এই যে স্পর্শ করছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধ আর এইটার ব্যাসার্ধের যোগফলের সমান, অর্থাৎ এইটুকু ব্যাসার্ধ হচ্ছে R2 আর এটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে R3 আর এটা হচ্ছে R1, তার মানে এই টোটালটা হচ্ছে R1 প্লাস R3। আমার কথা কি বুঝছেন? তাহলে আরপি R3 প্লাস R1, কোনো সমস্যা নেই, ইজ ইকুয়াল টু এই পাশে কি আছে A প্লাস B প্লাস C। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে দেখেন দুইটা R1 আছে, দুইটা R2 আছে, দুইটা R3 আছে, তাহলে 2R1 প্লাস 2R2 প্লাস 2R3 ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C। হ্যাঁ, এখন এখান থেকে 2 কমন নেন, 2 কমন নিলে কি থাকছে? R1 প্লাস R2 প্লাস R3 ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C। ওকে, এখন এই 2 এই পাশে ভাগ করে দেন, তাহলে এই পাশে কি হচ্ছে? R1 প্লাস R2 প্লাস R3 ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C। এই 2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। এখন আমরা আসলে কি বের করতে চাচ্ছি আগে আমাকে বুঝতে হবে, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস। পি কেন্দ্রিক বৃত্ত মানে এই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস। তাহলে পি কেন্দ্র ব্যাস, আচ্ছা ব্যাস মানে কি? ব্যাস মানে কি? ব্যাসার্ধের ডাবল না, ব্যাসার্ধ ইন্টু 2, তাই তো? তার মানে আমি কোনোভাবে যদি ব্যাসার্ধ বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করলেই তো ব্যাস চলে আসবে, তাই কিনা? আমার টার্গেট তাহলে কি বের করা? আমার টার্গেট হচ্ছে ব্যাসার্ধ বের করা। ব্যাসার্ধ কোনোভাবে যদি বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস চলে আসবে। তাহলে এই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস বের করতে গেলে আগে পি কেন্দ্র বিশিষ্ট ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আমি কত ধরছিলাম? এই যে R1 ধরছিলাম, R1। ঠিক আছে, দেখেন তার মানে এই যে R1, এই যে R1, এই R1 এর মানটা যদি আমি বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করলেই আমার হয়ে যাবে এটার ব্যাস। ক্লিয়ার? তার মানে আমরা R1 এর মান বের করবো। তাহলে R1 এর মান যেহেতু বের করবো তাহলে R1 রেখে দিব, বাকিটা ওই পাশে পার করে দিব। ঠিক আছে? আর এই R2 প্লাস R3, এদিকে তাকান, এই R2 প্লাস R3 এর ভ্যালু দেখেন, এই যে R2, এই যে R2 প্লাস R3, এই যে এইটুক, এইটুক খেয়াল করে দেখেন, এই যে এইটুক কি R2 প্লাস R3 না? এই যে এইটুক,
এই R2 প্লাস R3 এর ভ্যালু এইটার ভ্যালু কার সমান? এই যে এটা হচ্ছে QR এর সমান। দেখেন QR মানে কিন্তু R2 প্লাস R3, আর এই QR এর ভ্যালু দেওয়া আছে, দেখেন QR এর ভ্যালু দেওয়া আছে B, অর্থাৎ এই R2 প্লাস R3 এই যে এইটুক, এই পুরোটা হলো B, এই যে খেয়াল করছেন এই পুরোটা হচ্ছে B। তাহলে এইটুকের পরে তাহলে R1 প্লাস B ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2। আমার কথা কি বুঝছেন? এখন আমি কেন এই R2 প্লাস R3 এর মান বসালাম? কারণ কি জানেন, আমার বের করতে হবে হচ্ছে এই কেন্দ্রে P কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, তার মানে আমাকে এই R1 এর ভ্যালু বের করতে হবে, তাই R1টা রেখে দিছি। আর এইটুকের ভ্যালু আমি ABC এর মাধ্যমে বসাই দিছি। কেন? কারণ অপশনে তো ABC ছাড়া কিছু নাই, তার মানে এইটুকের এই R2 প্লাস R3 তো রাখা যাবে না, এটাকে ABC এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই এই R2 প্লাস R3 ভ্যালুটা B এর মাধ্যমে প্রকাশ করে দিছি। এবার R1 রেখে দিব আর এই বিটা ওই পাশে পার করব। তাকান, তাহলে R1 ইজ ইকুয়াল টু ওই পাশে আছে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2, আর এই বিটা ওই পাশে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে R1 ইজ ইকুয়াল টু লসাগু হচ্ছে 2, তাহলে এখানে থাকবে A প্লাস B প্লাস C মাইনাস টুয়াইস B। ওকে, তাহলে R1 ইজ ইকুয়াল টু A, দেখেন A প্লাস C, এই যে A আর C যোগ করলাম, আর মাইনাস 2B থেকে একটা B গেলে মাইনাস B ডিভাইডেড বাই 2। এটা কিসের মান? এটা হচ্ছে R1 এর মান, কিন্তু আমার নির্ণয় করতে বলছে কি এই R1 বের হইছে মানে কি? R1 বের হইছে মানে কিন্তু এই P কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ বের হইছে, কিন্তু আমাকে বের করতে বলছে কিসের মান? আমাকে বের করতে বলছে ব্যাসের মান, তাহলে কেবল ব্যাসার্ধ বের হইছে, তাহলে অতএব P কেন্দ্রিক বৃত্তের ব্যাস কি হবে? ব্যাস ইজ ইকুয়াল টু 2R1। কেন 2R1? কারণ ব্যাসার্ধ হচ্ছে R1, এই যে ব্যাসার্ধ R1 বের করছি, এই যে R1 বের করছি, তাহলে R1 কে 2 দিয়ে গুণ করলেই তো ব্যাস 2R1, তাহলে 2 ইন্টু R1 এর ভ্যালু কত ছিল? A প্লাস C মাইনাস B ডিভাইডেড বাই 2, তাই কিনা? এই 2 আর এই 2 কাটা, তাহলে কি থাকতেছে? A প্লাস C মাইনাস B। তার মানে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হচ্ছে A প্লাস C মাইনাস B, তার মানে A প্লাস C মাইনাস B। দেখেন, তাহলে A প্লাস B প্লাস এটা তো হবে না, এটা B প্লাস C মাইনাস না, হবে না, মাইনাস B থাকতে হবে, এই যে মাইনাস B আছে আর A প্লাস C, এই যে A আর C আলাদা থাক। আচ্ছা শোনেন, এইটা উত্তর, C নাম্বার অপশন ইজ রাইট। এই যে A প্লাস C মাইনাস B, অনেকে বলবে ভাই এই প্লাস সি তে এটা থাকার কথা, আরে ভাই আপনি লেখেন না A প্লাস C মাইনাস B, এইটা আর এটা তো একই জিনিস, A আর C যোগ থাকবে B বিয়োগ থাকবে, তাই এখানেও তাই আছে, A আর C যোগ আছে B বিয়োগ আছে। আমার কথা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই ব্যাপারটা কি বুঝলেন? খুবই সিম্পল, আমি তো শর্টকাট দেখাই দিব যে কিভাবে পরীক্ষার হলে দ্রুত সময়ের মধ্যে করা যাবে, আমি সেটা দেখাই দিব, সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট বুঝছেন কিনা বুঝে পড়তে হবে। হ্যাঁ, যে আমি কেন এই তিনটা যোগ করতেছি, এই তিনটা কেন যোগ করে, যে প্রথমে শুরুই করছি হচ্ছে এই তিনটা যোগ করে, কেন? কারণ আমি অপশনে দেখতে পাচ্ছি যে এই ABC যোগ করা আছে বা বিয়োগ করা আছে, তার মানে আমাকে বুঝতে পারছি এই তিনটা যোগ করে আমার শুরু করতে হবে, যে এই যে A প্লাস B প্লাস C, হ্যাঁ এটা থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে প্রথমে আমি ব্যাসার্ধ বের করছি, তাকে 2 দিয়ে গুণ করে দিছি। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা এখন প্রশ্ন হলো, দেখেন অনেকে মনে রাখতে চাই যে ভাই এই জিনিসটা কি কোনোভাবে মানে শর্টকাটে করা যায় না, আমি মুছে দিচ্ছি এটা। এখন আপনাদেরকে যদি বলতো এই P কেন্দ্রিক, দেখা গেল P কেন্দ্রিক বৃত্তের ব্যাস না চাই, যদি বলে Q কেন্দ্রিক বৃত্তের ব্যাস, এরকম চাইতে পারতো, কিন্তু যদি বলতো Q কেন্দ্রিক বৃত্তের ব্যাস তখন কি করতেন? কিংবা R কেন্দ্রিক বৃত্তের ব্যাস, এরকম তো চাইতেই পারে, তাই না? এই সেম কোশ্চেন আসতে পারে, রিপিট হতে পারে, তখন তো অপশনগুলো চেঞ্জ হবে। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে অপশনগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাকান, আপনাকে যদি বলতো কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাস, তখন আপনার টার্গেট কি ছিল জানেন? তখন এই কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ এই যে R2 মান বের করতেন, তখন কিন্তু আপনি R2 ভ্যালু বের করতেন, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত ঠিকই আছে, এই পর্যন্ত কিন্তু করাই লাগবে, এই পর্যন্ত দেখেন। এখন আপনাকে যদি বলতো কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাস, এখন কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাস মানে তো R2, তাহলে R2 যদি বের করতে চান, এই R2 রেখে দিবেন, আর এই R1 প্লাস R3 এটার ভ্যালু বসাই দিবেন। ঠিক আছে, এই R1 প্লাস R3 মানে হচ্ছে এই যে দেখেন, এই যে R1 প্লাস R3, এই যে R1 প্লাস R3 মানে হচ্ছে C, R1 প্লাস R3 মানে হচ্ছে এই যে PR RP, এই RP মানে কিন্তু C, এই যে দেখেন। তার মানে এইটার পরিবর্তে এই R1 প্লাস R2, তাহলে এটা হচ্ছে R2 প্লাস এইটুকের পরিবর্তে C বসাই দিবেন, ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2। প্রশ্নটা এমন ভাবে পড়বেন যেন ঘুরাই ফেলাই দিলেও আপনার কোনো সমস্যা না হয়, বুঝছেন? এখন R2 যদি বের করতে চান, তাহলে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2, এই C ওই পাশে মাইনাস C হবে, লসাগু হচ্ছে 2,
তাহলে এখানে থাকতেছে a প্লাস বি প্লাস সি মাইনাস 2c। তাহলে a প্লাস বি মাইনাস 2c থেকে একটা c গেলে মাইনাস c ডিভাইডেড বাই 2। এটা কিসের মান? এটা হচ্ছে r2 এর মান। এই r2 মানে কিন্তু ভাইয়া r2 মানে কিন্তু এই কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাস কেমনে পাবেন? প্রশ্নে কিন্তু ব্যাসার্ধ চাইতে পারে, প্রশ্নে কিন্তু ব্যাসার্ধ চাইতে পারে। তো ব্যাসার্ধ চাইলে কি করবেন? এটাই উত্তর, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, এটাই উত্তর, তাই না? তো এটা উত্তর। তাহলে এটা ব্যাসার্ধ পাইছি, এবার এই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, তার মানে অতএব ব্যাস ইজ ইকুয়াল টু কি হবে? ব্যাস ইজ ইকুয়াল টু 2r2। ব্যাসার্ধ r2, তাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু r2 এর ভ্যালু বের করছেন কি? a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তাই না? এই যে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তার মানে এই 2 কাটা, তাহলে a প্লাস বি মাইনাস সি, এটাই উত্তর। বুঝছেন? এখন একইভাবে আপনাকে যদি বলতো যে আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস মানে এই যে এই বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাসার্ধকে আপনি ধরছেন r3, এই যে r3, তার মানে আপনার টার্গেট থাকতো তখন r3 বের করা। তাহলে এখান থেকে r3 বের করে গেলে r3 রেখে দিবেন, আর এই r1 প্লাস r2 ভ্যালু বসাই দিবেন। দেখেন এই r1 প্লাস r2 ভ্যালু, যেহেতু r3 বের করবেন তাহলে r3 রেখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আর এই r1 প্লাস r2 ভ্যালু বসাবেন। r1 প্লাস r2 মানে কোনটা? এই যে দেখেন, এই যে এইটুকু r1 এইটুকু r2, তাহলে এটা হচ্ছে r1 প্লাস r2, আর এই পুরোটা তার মানে pq মানে হচ্ছে r1 প্লাস r2, আর এই pq এর ভ্যালু হচ্ছে এই r1 প্লাস r2 এর ভ্যালু হচ্ছে a। এই যে দেখেন pq ইজ ইকুয়াল টু a, pq ইজ ইকুয়াল টু a, তাহলে এই পুরো pq মানে হচ্ছে r1 প্লাস r2 মানে হচ্ছে a, তাহলে এটার ভ্যালু বসাতে হবে a। তাই এইটুকুর পরিবর্তে বসাবেন a, আর এটা হচ্ছে r3 ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। বুঝছেন? তাহলে এখন কি করবেন? এই a যেহেতু r3 বের করতে হবে, r3 রেখে দেন, ওই পাশে আছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আর এই প্লাসে ওই পাশে যাই হবে মাইনাসে। লসাগু হচ্ছে 2, তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস টুয়াইস a, তাহলে a প্লাস এখানে তাহলে কি হচ্ছে দেখেন, b প্লাস সি থাকতেছে, আর মাইনাস 2a থেকে এ গেলে মাইনাস a ডিভাইডেড বাই 2। তাহলে r3 এর ভ্যালু বের হয়েছে b প্লাস সি মাইনাস a ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে r3 মানে ব্যাসার্ধ। এই যে কার ব্যাসার্ধ? এই আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r3। তাহলে r3 বের হয়েছে মানে ব্যাসার্ধ বের হয়েছে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই তো ব্যাস আসবে। তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু 2r3, তাই না? তাহলে 2 ইন্টু r3 এর মান কি আসছে? b প্লাস সি মাইনাস a ডিভাইডেড বাই 2, 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে b প্লাস সি মাইনাস a। আশা করি বুঝছেন। তাইলে এখানে কি চাইলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এখন প্রশ্নে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইছে, প্রশ্নে তো কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পরীক্ষায় আমরা কিভাবে মনে রাখবো এই প্রশ্নটা, কিন্তু যদি আসে হুবহু আসবে, আবার বলছি হুবহু আসবে। হয়তো আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে, নাহলে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে, নাহলে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে আমরা কিভাবে অ্যান্সার দিব। তাকান, প্রথমে আপনি এই চিত্রটা আঁকাবেন, আপনার কাজ হচ্ছে এই চিত্রটা আঁকানো। বুঝছেন? এই চিত্রটা আপনি আঁকাবেন পরীক্ষার হলে। এই চিত্রটা মানে রাফ একটা চিত্র আপনি আঁকাই ফেলবেন। আঁকায়ে একটু তাকাবেন প্লিজ। এখানে r1 r2 কিছু দিবেন না, এই r1 r2 আমি এগুলো সব মুছে দিচ্ছি। কি করবেন দেখাচ্ছি। আল্লাহ, আচ্ছা, পি কিউ এর ভ্যালু দেওয়া আছে কি a, এই পি কিউ এর ভ্যালু দেওয়া আছে a মানে এই পুরোটা, কিউ আর এর ভ্যালু হচ্ছে b, এই পুরোটার ভ্যালু হচ্ছে b, এই পুরোটার ভ্যালু হচ্ছে c। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে দেখতে হবে কোন বৃত্তের ব্যাস চাইছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ব্যাস, আবার বলছি, আমি কিন্তু ব্যাস নির্ণয় শেখাচ্ছি। ব্যাস আপনাকে দেখতে হবে কোন বৃত্তের ব্যাসটা চাইছে, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, এই যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইছে। তাহলে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, এই ব্যাস এই যে, খেয়াল করেন প্লিজ, যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে, হ্যাঁ, ওই কেন্দ্রে যে দুইটা, দেখেন এর ভেতরে কিন্তু একটা ত্রিভুজ মানে, আরে আমি তো এখান থেকে বৃত্তটা মুছে ফেলছি। আচ্ছা, যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে, ওই কেন্দ্রে, মানে আমি আবার বলছি, এই তিনটা বৃত্ত পাশাপাশি স্পর্শ করে আঁকালে এই কেন্দ্রগুলো যুক্ত করবেন, যুক্ত করলে দেখবেন একটা ত্রিভুজ সৃষ্টি হবে। এইবার যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে, ওই কেন্দ্রে যে দুইটা ত্রিভুজ, এখানে তো একটা ত্রিভুজ হয়েছে, ওই ত্রিভুজের যে দুইটা বাহু ওই কেন্দ্রে যায় মিশবে, ওই দুইটা বাহু যোগ করবেন। তাহলে এই কেন্দ্রে এসে মিশছে এই বাহু আর এই বাহু,
তাহলে এই বাহু আর এই বাহু যোগ করবেন। আবার বলছি, যে বৃত্তের ব্যাস চাইবে সেই বৃত্তের কেন্দ্রে যে দুইটা বাহু মিশছে এই ত্রিভুজের, সেই দুইটা বাহু যোগ। তাহলে এই বাহু আর এই বাহু মানে এ আর সি যোগ, ওই দুইটা যোগ। আর ওই কেন্দ্রের ওই সেন্টারের ঠিক বিপরীতে যে বাহুটা আছে, এই সেন্টারের বিপরীত বাহু মানে এইটা, মানে বাকি যে বাহুটা সেটা বিয়োগ। এটাই উত্তর। কথা কি বুঝছেন? পি কেন্দ্রের ব্যাস, হ্যাঁ, পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস আর কি। আমার কথা কি বুঝছেন? মানে এই চিত্রটা আঁকানোর পরে যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইবে ওই কেন্দ্রে ত্রিভুজের যে দুইটা বাহু মিশছে সেই দুইটা বাহু যোগ করবেন। তাহলে এই কেন্দ্রে মিশছে হচ্ছে এই বাহু আর এই বাহু, তাহলে এই দুইটা বাহু যোগ হবে, অর্থাৎ এ প্লাস সি হবে। সাথে অন্য যে বাহুটা আছে মানে এই কেন্দ্রের যে দূরবর্তী বাহু, এই যে কেন্দ্রের দূরবর্তী বাহু নেই যেটা, এটা বিয়োগ হবে, মানে বি বিয়োগ হবে। তাহলে এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি। ক্লিয়ার? এখন যদি বলতো কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ব্যাস, কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, তখন কি করতেন? আমি কি বলছি? কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইছে, তার মানে এই বৃত্তের ব্যাস চাইছে। তাহলে যে বৃত্তের ব্যাস চাইবে ওই বৃত্তের কেন্দ্রে যে দুইটা রেখা মিশবে, তাহলে এই কেন্দ্রে মিশতে হচ্ছে এই রেখা আর এই রেখা, অর্থাৎ এইটা আর এইটা যোগ হবে, অর্থাৎ এ আর বি যোগ হবে। তার মানে এ প্লাস বি, আর অন্য যে রেখাটা আছে, হ্যাঁ, অন্য যে বাহুটা আছে এই কেন্দ্রের বিপরীতে যে বাহু সেটা কি হবে? বিয়োগ হবে, ব্যাস। এখন যদি বলতো আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, আমি কি বলছি? যে প্রশ্নটা পড়বেন এমন ভাবে পড়বেন যেন প্রশ্নটা ঘুরাই ফিরাই দিলেও পারেন। একবার আসছে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, এখন যদি সত্যি কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাই, তো আপনি যদি মুখস্থ উত্তর মেরে আসেন তাহলে তো বিপদ, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে এবার আর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস চাইছে, তার মানে এই বৃত্তের ব্যাস চাইছে। তাহলে এই বৃত্তের কেন্দ্রে মিশতে কোন কোন বাহু? এই কেন্দ্রে মিশতে এই বাহু আর এই বাহু, তার মানে বি আর সি এই কেন্দ্রে এসে মিশতে, তার মানে বি আর সি যোগ হবে, অর্থাৎ বি প্লাস সি। আর এর অপোজিটে যে বাহুটা আছে মানে বাকি যে বাহুটা সেটা বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস এ। এই তিনটা, এর বাইরে তো আর প্রশ্ন আসতে পারে না। এখন এই প্রশ্ন যদি বলে যে এই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত, যদি প্রশ্ন আসে ব্যাসার্ধ, তা আপনি তো ব্যাস বের করা জানেন, ব্যাসকে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে যদি প্রশ্নে ব্যাসার্ধ চাই, সত্যি যদি ব্যাসার্ধ চেয়ে বসে, তাহলে এই যে ব্যাস এটাকে 2 দিয়ে ভাগ, এই যে ব্যাস এটাকে 2 দিয়ে ভাগ, এই যে ব্যাস এটাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? ওকে, আশা করি বুঝছেন। এবার আমি 137 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 137, এটাও একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখেন, খুবই মজার। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। গোল মুদ্রা টেবিলে রাখা হলো। মুদ্রা মানে কয়েন, যেটা বলছেন যে 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন। হ্যাঁ, এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে? বাহ, এটা আমি আপনাদেরকে বলবো কমন সেন্স থেকে উত্তর দিতে। আমি প্রমাণ তো দেখাবোই, কোনো সমস্যা নাই, কিন্তু কমন সেন্স থেকে উত্তর দিতে পারবেন। একটা টেবিলের উপর একটা মুদ্রা রাখা আছে, এই যে একটা মুদ্রা, একটা কয়েন। হ্যাঁ, তাকান প্লিজ, একটা কয়েন। এর পাশ দিয়ে কতটা কয়েন রাখা যাবে যেন প্রত্যেকটা কয়েন এই কয়েনকে স্পর্শ করবে এবং পাশাপাশি 2টা কয়েনকেও স্পর্শ করবে? মানে একটা কয়েন আমি এখানে রাখলাম, একই সাইজের, একই মুদ্রা, কিন্তু একই মুদ্রা, মানে এখানে যে মুদ্রা রাখছেন এর পাশ দিয়ে সেই মুদ্রা রাখতে হবে, তাহলে সাইজটা সেম হবে। এই যে মোটামুটি সেম হয়েছে একটা। তাহলে এমন ভাবে রাখবো যেন এই মুদ্রাটাকে স্পর্শ করে, এবং এর পাশে যে মুদ্রাটা আঁকাবো সেই মুদ্রাটা যেন একেও স্পর্শ করে এবং একেও স্পর্শ করে। এর পাশে যে মুদ্রাটা আঁকাবো সেই মুদ্রাটাও যেন একেও স্পর্শ করে। মানে আমার কথা কি বুঝছেন? এই যে একটা মুদ্রা রাখা আছে, তার পাশে কতগুলো মুদ্রা রাখা যাবে যেন প্রতিটি মুদ্রা তার পাশাপাশি অবস্থিত 2টা মুদ্রাকে, দেখেন এই মুদ্রাটা একে স্পর্শ করছে, আবার একে স্পর্শ করছে, আবার এই কেন্দ্রটাকেও স্পর্শ করছে। এরকম করে আপনি যদি সুন্দর করে খালি চিত্রটা আঁকাতে পারেন, মোটামুটি সাইজ করে একই সাইজের চিত্র আঁকাতে পারেন, তাহলে অঙ্কটার মানে প্রমাণ করা লাগবে না। আপনার পরীক্ষা হলে আপনি এমনি বুঝতে পারবেন কয়টা। হ্যাঁ, প্রমাণ করতে হবে না। কয়টা হলো? 1 2 3 4 5, আরে 2 4 না, 1 2 3 4 5 6, দেখেন 6টা। এর বেশি হবে না। যদি আপনি সাইজ যদি একদম এক্সাক্ট না হয়, মানে মোটামুটি বোঝা যায় যে একই টাইপের, তাহলে আপনি আঁকায় দেখেন 6টার বেশি হবে না, তাহলে 6টা। তাহলে কোন একটা মুদ্রা যদি সেন্টারে থাকে তার 4 পাশ দিয়ে একই মুদ্রা কয়টা আঁকা যেতে পারে? কয়টা? 6টা। যদি একই সাইজের মুদ্রা হয় 6টার বেশি করা যাবে না, তাহলে ওভারল্যাপ হয়ে যাবে, মানে হবে না আর কি। আমার কথা কি বুঝছেন? তাহলে উত্তর হচ্ছে 6টা। এটা হচ্ছে পরীক্ষার হলে আপনি জাস্ট চিত্রটা আঁকালে পারে বুঝে যাবেন কয়টা, চিত্রটা আঁকায় দেখতে পারেন। কিন্তু এত প্রমাণ আছে, এবং এটা সবসময় 6টা, এটা সবসময় 6টা, 6টার বেশিও না কমও না। হ্যাঁ,
কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে ভাই 6টা মুদ্রা যে রাখা যায় এর জ্যামিতিক প্রমাণ কি? দেখেন এবার জ্যামিতিক প্রমাণটা দেখবো আমরা, যে কোনো একটা মুদ্রার পাশ দিয়ে কতগুলো মুদ্রা রাখা যাবে যেন প্রতিটি মুদ্রা তার পাশাপাশি দুইটা মুদ্রাকে স্পর্শ করবে এবং সেন্টারের মুদ্রাটাকেও স্পর্শ করবে, একই সাইজের 6টা। এবার দেখেন প্রমাণ কিভাবে। ধরেন এটা একটা মুদ্রা, হ্যাঁ। এখন মুদ্রাগুলোর যে সারফেস একটু তাকান, মুদ্রার সারফেস কিন্তু বৃত্তাকার। মুদ্রার সারফেস কেমন? বৃত্তাকার, তাই আমরা বৃত্ত আঁকাচ্ছি। এই একই সাইজের মুদ্রা এই আর একটা আঁকালাম, দেখেন সেম সাইজ, মোটামুটি বোঝা যাচ্ছে। সেম সাইজ না হলে ধরে নিতে হবে, হ্যাঁ। আমি আর একটা মুদ্রা আঁকাবো, ঠিক আছে। এই যে পাশাপাশি দুইটা আঁকালাম, আমি দুইটা আঁকাই প্রমাণ করবো যে কয়টা রাখা যেতে পারে। আমি সবগুলো আঁকাবো না, সব আঁকানোর দরকার নেই, সব তো আঁকালে তো বোঝাই যাবে কয়টা। এই দুইটা আঁকাই বোঝা যাবে যে কয়টা মুদ্রা আঁকা যাবে। দেখেন তাকান, আমি এখন কি করব, এই মুদ্রাগুলোর সেন্টারগুলো যুক্ত করে দিব। তাকান প্লিজ, এই সেন্টারগুলো যুক্ত করে দিব। সেন্টারগুলো যুক্ত করে দিলাম। এখন আপনারা আমাকে বলবেন, এদিকে তাকাতে হবে প্লিজ, আপনারা আমাকে বলবেন এই যে সেন্টার, এই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? ইয়েস, এটা ব্যাসার্ধ। এই যে এইটুক ব্যাসার্ধ। তাহলে আমি ধরে নিচ্ছি প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ আর, আমি জানি না প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ আর, এটা আমি ধরে নিচ্ছি প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর। তার মানে এই যে এইটুক হচ্ছে আর। এখন যেহেতু এগুলো একই মুদ্রা, মানে সেম মুদ্রা, তার প্রত্যেকটা মুদ্রার ব্যাসার্ধ কিন্তু সেম হবে, আলাদা হবে না। তার মানে এই মুদ্রার ব্যাসার্ধ যদি এখান থেকে এইটুকু আর হয়, তাহলে এই যে মুদ্রা, এই যে এটা, এই মুদ্রার ব্যাসার্ধ এখান থেকে এইটুকু আর হবে, কারণ প্রত্যেকটা মুদ্রা একই মুদ্রা। একই মুদ্রা মানে সেম সাইজ মানে তার প্রতিটি সেম সাইজের বৃত্ত হলে তার ব্যাসার্ধ কি হবে? সেম হবে, হ্যাঁ। তাহলে আমাকে বলেন, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, এটাও কিন্তু আর হবে, প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ সেম। তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে এইটুকু পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু আর হবে। তাহলে এখান থেকে এটাও কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু ব্যাসার্ধ আর হবে। এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু ব্যাসার্ধ আর হবে। তাহলে দেখেন এর ভেতরে যে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর ব্যাসার্ধ কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 2r। দেখেন এই যে এর ভিতরে যে ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এইটুক আর, তাহলে এই টোটালটা হবে 2r। কেন? কারণ এই যে বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে আছে। আমরা কি জানি, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় এদের ব্যাসার্ধের যোগফলের সমান, পড়ে আসছি। তাহলে এইটুক যদি আর হয়, তাহলে এই টোটালটা হবে 2r। আবার এইটুক আর, এই টোটালটা হবে 2r। এইটুক আর, তাহলে টোটালটা হবে 2r। দ্যাট মিনস এর ভেতরে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2r। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2r। তার মানে ভেতরে একটা সমবাহু ত্রিভুজ সৃষ্টি হয়েছে। খেয়াল করেন প্লিজ, তার মানে ভেতরে এটা সমবাহু ত্রিভুজ, কারণ এইটুক 2r। তার মানে ভেতরে কেন্দ্র লিখবে যে এই কেন্দ্র তিনটা যুক্ত করলে ভেতরে একটি সমবাহু ত্রিভুজ সৃষ্টি হয়, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r। তার মানে ভেতরে একটি সমবাহু ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সমবাহু ত্রিভুজ সৃষ্টি হয়েছে। কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এখন আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এই জিনিসটা আমরা পড়ছি কিনা? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, এই থিওরি কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি, দ্যাট মিন্স এই কোণের মানটা 60। এইটুকু বুঝছেন কিনা? এই যে এই ত্রিভুজের এই কোণ প্রত্যেকটা কোণ 60, তাই না? তার মানে এই কোণের মানটা কত? এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করেন, তার মানে এই কোণের মানটা 60 ডিগ্রি। এখন আপনারা আমাকে বলবেন এই 60 ডিগ্রি কোণের পাশে, এই যে এইটুক 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণে, এই 60 ডিগ্রি কোণ কয়টা কয়েনকে কভার করছে? এর পাশের কয়টা কয়েনকে কভার করছে? এই কথার উত্তর দেন প্লিজ। এই 60 ডিগ্রি কোণ এর পাশে কয়টা কয়েনকে কভার করছে? কয়টা কয়েনকে জায়গা দিছে? এই 60 ডিগ্রি কোণের মধ্যে এর পাশে কয়টা কয়েন জায়গা পাইছে? এই কথার উত্তর দিতে হবে প্লিজ, তাহলে বুঝতে পারবেন। এই 60 ডিগ্রি কোণের মাঝে পাশের কয়টা কয়েন জায়গা পাইছে 60 ডিগ্রি কোণে? বলেন তো, দেখি কে উত্তর দিতে পারে। কয়টা কয়েন জায়গা পাইছে? এই 60 ডিগ্রি কোণের মধ্যে কয়টা কয়েন জায়গা পাইছে? বলছে না, ভয়ে বলছে না নাকি?
বলবে না, ভয় পাইছে। এই 60 ডিগ্রি কোণের মধ্যে পাশে একটা কয়েন জায়গা পাইছে। এখন অনেকে বলবে যে ভাই এখানে তো দুইটা কয়েন, এই যে একটা কয়েন, এই যে একটা কয়েন, তা আপনি একটা কয়েন কেন বলছেন? একটু তাকাবেন। আমি যদি এই এই বাহুটাকে একটু বর্ধিত করে দেই আর এই বাহুটাকে একটু বর্ধিত করে দেই, খেয়াল করে দেখেন এই 60 ডিগ্রি কোণের এই যে কোণ, এই কোণের ফাঁকে কিন্তু এই কয়েন এই পুরো কয়েনটা জায়গা পায়নি। এই কয়েনের এই উপরের অর্ধেক অংশ কিন্তু এই 60 ডিগ্রি কোণের মধ্যে পড়ে নাই। আবার এই কয়েনের এই অর্ধেক কিন্তু এই 60 ডিগ্রির মধ্যে পড়ে নাই। তার মানে এই 60 ডিগ্রির মধ্যে, এই যে এই 60 ডিগ্রির এই জায়গার মধ্যে এই কয়েনের অর্ধেক পড়ছে, মানে এই যে অর্ধেক, আর এই কয়েনের এই অর্ধেক পড়ছে। তাহলে এই কয়েনের এই অর্ধেক আর এই কয়েনের এই অর্ধেক, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে, দুই অর্ধেক মিলে একটা কয়েন, না একটা কয়েন। এই 60 ডিগ্রি কোণের এই ফাঁকে একটা কয়েন পড়ছে, এই যে একটা কয়েন, এই যে একটা কয়েন জায়গা পাইছে। আর কথা বুঝছেন? এই 60 ডিগ্রি কোণের ফাঁকে একটা কয়েন জায়গা পাইছে। কিভাবে? এই 60 ডিগ্রি কোণের মধ্যে এই পাশের অংশ পড়ছে, এই যে আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। এই 60 ডিগ্রি কোণের মধ্যে এই যে এই অর্ধেক জায়গা পাইছে আর এই অর্ধেক জায়গা পাইছে। দেখেন এই 60 ডিগ্রি কোণের মধ্যে এই পাশের অর্ধেক আর এই পাশের অর্ধেক, অর্থাৎ এই অর্ধেক আর এই অর্ধেক মিলে একটা কয়েন জায়গা পাইছে। বুঝছেন? তাহলে এই 60 ডিগ্রির মধ্যে একটা কয়েন জায়গা পাইছে। তার মানে এই সেন্টারের যে 60 ডিগ্রি, প্রতি 60 ডিগ্রিতে একটা কয়েন জায়গা পাবে সাইডে। প্রতি 60 ডিগ্রির জন্য এই সেন্টারে যে কোণ, এই সেন্টারে এই পুরো কোণ কত? এই পুরো কোণ হচ্ছে 360। হ্যাঁ, তার মধ্যে প্রতি 60 ডিগ্রির জন্য এই কয়েনের পাশে একটা কয়েন জায়গা পাবে। তাহলে এই 360 ডিগ্রির জন্য মোট কোণ 360 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণে যদি একটা কয়েন জায়গা পায়, তাহলে পুরো 360 ডিগ্রিতে কয়টা কয়েন জায়গা পাবে? তাহলে পুরো 360 মানেই তো এই সাইড দিয়ে কথা বলছি। বুঝছেন? এই পুরো 360 মানেই তো সাইড দিয়ে কথা বলা হচ্ছে। তাহলে এই 60 ডিগ্রিতে দুইটা কয়েন, এই যে একটা কয়েন জায়গা পাইছে এই যে এই 60 ডিগ্রিতে, তাহলে পুরো 360 ডিগ্রিতে এখানে মোট কয়টা কয়েন জায়গা পাবে? ওই ঠিক নিয়মে করে ফেলতে হবে। তাহলে লিখবেন 60 ডিগ্রির মধ্যে কয়েন বসে একটি, 60 ডিগ্রির মধ্যে কয়েন বসে ইজ ইকুয়াল টু একটি। হ্যাঁ, 60 ডিগ্রির মধ্যে একটা কয়েন জায়গা পাইছে, অতএব 1 ডিগ্রির মধ্যে কয়েন বসে 1/60টি, অতএব টোটাল কোণ 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে কয়েন বসবে 1 গুণ 360 ডিভাইডেড বাই 60। প্রমাণ তো জানতেই হবে ভাই, তাহলে উত্তর হচ্ছে 6টি। প্রমাণ না জানলে তো মজা নাই পড়ে। হ্যাঁ, তাহলে আর মনে রাখবেন একটা কয়েনের আশেপাশে ওরকম একই সাইজের 6টা কয়েন রাখা যাবে, যেন এরা পরস্পরকে স্পর্শ করে থাকে, এরকম 6টা কয়েন। তো মনে রাখলেও হবে। এখন মনে রাখা আর একটা যে জিনিসটা সম্পর্কে জানা, এই দুটো তো ভিন্ন বিষয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাব আমাদের আজকে অন্যান্য যে পড়াগুলো আছে সেইগুলোতে। দেখেন এখন আমি সলভ করবো হচ্ছে 127 নাম্বার, 127 থেকে শুরু করব। 127, এই যে 127 নাম্বার, এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে। বুঝছেন? এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষাতে আসছে এই টাইপের প্রশ্ন। এখানে কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ আর কে বৃদ্ধি করে ব্যাসার্ধ আর প্লাস এন করলে বৃত্তের ক্ষেত্রফল 8 গুণ হয়, আর এর মান কত? আগে বুঝতে হবে কোশ্চেন কি বলছে, সেই অনুপাতে একটা চিত্র আঁকাবেন। যদি বুঝতে একেবারে প্রাথমিক পর্যায়ে একটা চিত্র আঁকাবেন, যদি একবারে না বুঝতে পারেন। কোন একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেই ব্যাসার্ধ আর কে বৃদ্ধি করে আর প্লাস এন করছে। হ্যাঁ, তার মানে একটা বৃত্ত আছে, দেখেন একটু তাকান, একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, এই যে, তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? এই বৃত্তের ব্যাসার্ধ এই আর এর মানকে বৃদ্ধি করে আর প্লাস এন করছে, তার মানে বৃত্তটা বড় হয়ে গেছে, অর্থাৎ বৃত্তটা এমন হয়ে গেছে, এবং এই ব্যাসার্ধের মান এই আর থেকে হয়ে গেছে আর প্লাস এন, অর্থাৎ এইবার আর এর মান হচ্ছে আর প্লাস এন, মানে ব্যাসার্ধটা হচ্ছে আর প্লাস এন। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এই ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল আর, তাই দিছি পাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু আর প্লাস এন, তার মানে এটা হচ্ছে পাই ইন্টু এই আর প্লাস এন এর হোল স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? কারণ ক্ষেত্রফল মানে হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তার ব্যাসার্ধ এখানে আর প্লাস এন, তার মানে আর প্লাস এন এর হোল স্কোয়ার। এবার কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করলে বৃত্তের ক্ষেত্রফল 8 গুণ হয়। তার মানে এই যে বৃত্তের ব্যাসার্ধ আর ছিল, এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ বাড়ায় আর প্লাস এন করছি, এতে ক্ষেত্রফল 8 গুণ হয়ে গেছে। মানে কি?
মানে এই বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেছে এই বৃত্তের ক্ষেত্রফলের 8 গুণ। তার মানে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের 8 গুণ, বুঝছেন? এইটুকু আপনার বুঝতে হবে। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা এটা 8 গুণ, তাহলে এটা তো বড়। তার মানে ব্যাসার্ধ r থেকে r প্লাস n করছি, এতে কি হয়ে গেছে? এই বৃত্তটা হয়ে গেছে ওই বৃত্তের 8 গুণ। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল এটা হবে এটার 8 গুণ, অর্থাৎ এইটা ইকুয়াল টু এটার 8 গুণ, বুঝছেন? তাহলে পাই ইন্টু r প্লাস n এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু পাই r স্কোয়ার। এইটুকু বুঝতে হবে, 8 ইন্টু পাই r স্কোয়ার। ক্লিয়ার? এখন উভয় পাশ থেকে আমি পাই কেটে দিব। কিসের মান বের করতে বলছে? বলছে r এর মান। তার মানে এই যে এই জিনিসটা শুধু লেখাটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমি r এর মান পাই কেটে দিলাম। যেহেতু r এর মান বের করব, তাহলে r এর মান বের করতে গেলে এই স্কোয়ার সরাতে হবে, কারণ r এর মান বের করবো r। তাহলে r বের করতে হলে স্কোয়ার মুক্ত করতে হবে, তাই আমরা উভয় পাশে বর্গ করব, বর্গমূল। এই স্কোয়ার সরাতে হলে উভয় পাশে বর্গমূল, সাইডে লিখবেন উভয় পাশে বর্গমূল করে। তাহলে এই পাশে r প্লাস n এর হোল স্কোয়ার, তার উপরে রুট, আর এই পাশে কি আছে? 8 r স্কোয়ার, উভয় পাশে বর্গমূল। এই স্কোয়ার আর রুট কেটে এই পাশে থাকবে r প্লাস n, আর এই 8 তো রুট হয় না, তাহলে 8 এর রুট থেকে যাবে, আর এই r স্কোয়ার, এই রুট আর r এর উপর স্কোয়ার কেটে r হবে। ঠিক আছে? এখন দেখেন, সবাই একটু তাকান। এখন আমরা কি করব? যেহেতু r এর মান বের করবো, তাহলে r গুলো এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলো এক পাশে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে r এর মান বের করবো, তাহলে এই n টা রেখে দেন, এই r ওই পাশে নিয়ে যান। তাহলে এই পাশে আছে রুট 8r, এই প্লাস আর এই পাশে হিসেবে মাইনাস r। ঠিক আছে? তাহলে আমি যদি r এর মান বের করবো, তাহলে এখান থেকে r কমন নেন, r কমন নিলে কি থাকতেছে? রুট 8 মাইনাস 1। ওকে, এবার r এর মান বের করলে r রেখে দেন, আর r এর সাথে যেটা গুণ আছে এই পুরোটা এই পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে আছে n, এই সম্পূর্ণটা এই পাশ থেকে এই পাশে আছে রুট 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু r। এটাই আমাদের উত্তর। তাহলে r ইকুয়াল টু n ডিভাইডেড বাই রুট 8 মাইনাস 1, n ডিভাইডেড বাই এই যে 2 রুট 2 মানে রুট 8, এই যে এই রুট 8 এর পরিবর্তে ওরা লিখছে 2 রুট 2। হ্যাঁ, তাহলে r ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই এই রুট 8 মানে 2 রুট 2, বুঝছেন? মাইনাস 1। তাহলে উত্তর এটা। এন্ড রুট 8 মানে কিভাবে 2 রুট 2? এই 8 কে ভেঙে লেখা যায় 4 গুণ 2। এই 4 এর রুট হয় 2 আর 2 রুট হয় না, তাহলে এটার উপর রুট থেকে যাবে 2 রুট 2। খুবই সিম্পল। আপনার শুধু কনসেপ্টটা বোঝা লাগবে। হ্যাঁ, কঠিন লাগছে কি বিষয়টা? কোন বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে r প্লাস n করছে, তাহলে এটা ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে r প্লাস n করছে, তাহলে বৃত্তটার সাইজ বড় হয়ে গেছে, আর এই বৃত্তের বড় হতে ক্ষেত্রফল 8 গুণ হয়ে গেছে, অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রফলের 8 গুণ। ক্লিয়ার? তারপরে ক্যালকুলেশন করে r এর মান বের করতে হবে। পাই উভয় পাশ থেকে কেটে দিবেন, এই স্কোয়ার সরানোর জন্য বর্গমূল করবেন, বর্গমূল বের করে তারপরে যেহেতু r বের করতে হবে, এই যে তাহলে r গুলো সব এক পাশে নিয়ে যাবেন আর বাকিগুলো এক পাশে থাকবে, তারপরে r কমন নিয়ে বাকিগুলোকে পার করে দিবেন, অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে 129। দেখেন এখানে কি বলছে? কোন বৃত্তের ব্যাসার্ধ r থেকে বৃদ্ধি করে যদি r প্লাস n করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। বলছে তবে r এর মান কত? কোন একটা বৃত্তের ব্যাসার্ধ, এই যে একটা বৃত্ত, এর ব্যাসার্ধ ছিল হচ্ছে r, এর ক্ষেত্রফল ছিল তাহলে কি পাই r স্কোয়ার। হ্যাঁ, এর ব্যাসার্ধকে বাড়ায় r প্লাস n করছে, তার মানে ব্যাসার্ধটা হয়ে গেছে r প্লাস n, এতে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা হোক, এর ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু r প্লাস n এর হোল স্কোয়ার। এই যে বৃত্তের ব্যাসার্ধ r থেকে r প্লাস n করাতে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা হয়ে গেছে এটার দ্বিগুণ। তাই প্রশ্ন মতে লিখবেন এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা। এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন মতে এই পাই ইন্টু r প্লাস n এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পাই r স্কোয়ার। উভয় পাশ থেকে পাই কাটা। এখন যদি আপনি এই r এর মান বের করতে চান, তাহলে এই স্কোয়ার সরাতে হবে, স্কোয়ার সরাতে হলে উভয় পাশে বর্গমূল করতে হবে। দেখেন, উভয় পাশে বর্গমূল করলে একবারে, এই পাশে বর্গমূল করলে স্কোয়ার রুট কেটে এই পাশে থাকবে r প্লাস n। একবারে করে দিচ্ছি, লিখতেছি না, আপনি তো বারবার কি লিখবেন। উভয় পাশে বর্গমূল করলে এই বর্গমূল আর স্কোয়ার কেটে r প্লাস n থাকবে, আর এই পাশে বর্গমূল করলে 2 এর উপরে বর্গমূল থেকে যাবে, আর এই r এর উপরে স্কোয়ার আর বর্গমূল কেটে শুধু r হবে। এবার r গুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে এই rটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে n থাকলো, এই পাশে আছে রুট 2r, এই r এই পাশে যায় বিয়োগ হলো, তাহলে n ইকুয়াল টু এখান থেকে r কমন নিলে পরে থাকতেছে রুট 2 মাইনাস 1। যেহেতু r এর মান বের করবেন, r রেখে দেন আর বাকিগুলো পার করে দেন, তাহলে n এই পুরো অংশটা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, n ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু r। n ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1, n ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1,
এ নাম্বার অপশন ইজ রাইট, n ডিভাইডেড বাই √2 - 1। আচ্ছা এই আগের অঙ্কটায় এখানে একটা দুইটা অপশন, আচ্ছা না নাই সমস্যা নেই, n ডিভাইডেড বাই √2 - 1, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। দেখেন একটু বলে নিই আমি, n ডিভাইডেড বাই √2 - 1 অনেক সময় এমন ঘটনা ঘটতে পারে যে এইটা অপশনে নাও থাকতে পারে, এটা অপশনে নাও থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে তাহলে, কারণ কোন ভগ্নাংশের নিচে সাধারণত অমূলদ অংশ রাখতে হয় না। হ্যাঁ, তাহলে এই যে √2 - 1 এর অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করা থাকতে পারে, মানে √2 - 1 এর অনুবন্ধী রাশি হচ্ছে √2 + 1, √2 + 1 দিয়ে উপরেও গুণ নিচেও গুণ, তাই √2 - 1 ইন্টু √2 + 1, বুঝছেন? তাহলে এখানে n ইন্টু √2 + 1 ডিভাইডেড বাই, এটাকে a ধরেন এটাকে b ধরেন, তাহলে a - b ইন্টু a + b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মানে √2, তাহলে √2 স্কোয়ার করলে হবে 2 মাইনাস b স্কোয়ার, b মানে 1, 1 এর উপর স্কোয়ার করলে 1, 2 - 1 মানে তো 1, তার মানে এটা হচ্ছে n ইন্টু √2 + 1, তাহলে n ইন্টু √2 + 1, এইটা উত্তরে থাকতে পারে, এরকম অপশন থাকতে পারে। আমি কিন্তু অল পসিবিলিটিস বলে দিচ্ছি, n ডিভাইডেড বাই √2 - 1 যা, n ইন্টু √2 + 1 তাই বোঝায়, অপশনে কিন্তু থাকতে পারে। কিন্তু n ইন্টু, এখানে আবার মনে করেন যে এটা উত্তর, n ইন্টু √2 + 1, এখানে আছে √2 ইন্টু n + 1, না এই যে এটা উত্তর, তাহলে এটা অপশনে আছে, এটা তো নাই, এরকম থাকতে পারে, আমি সেটা বলে দিলাম। জি, n ইন্টু √2 + 1 অপশনে থাকতে পারে। ওকে, এবার হচ্ছে 128 নাম্বার। কি বলছে, বৃত্তের ব্যাস যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, বৃত্তের ব্যাস, এবার বলছে ব্যাস, খেয়াল করেন প্লিজ, এবার এই r কিন্তু ব্যাসার্ধ না, এবার এই r হচ্ছে বৃত্তের ব্যাস, তার মানে কোন একটা বৃত্ত আছে, তাকান এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস হচ্ছে r, এই পুরোটার মান হচ্ছে r, না চুয়াট কেন দিলাম, এই পুরোটার মান r, এই পুরোটা যদি r হয় তাহলে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ হচ্ছে r/2। এখন বলবেন যে ভাই ব্যাসার্ধকে তো r দ্বারা প্রকাশ করে, এখানে ব্যাসকে r দ্বারা প্রকাশ করলো কেন? কিছু করার নাই, যেভাবে বলবে সেইভাবে আপনাকে উত্তর করতে হবে। তো এখানে ব্যাসার্ধ r/2, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু r স্কোয়ার, ভাইয়া r স্কোয়ার না, এই r/2 এর স্কোয়ার, আমার কথা কি বুঝছেন? কারণ এখানে ব্যাসার্ধ তো r না, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এখানে ব্যাসার্ধ হচ্ছে r/2, তাহলে পাই ইন্টু r/2 এর স্কোয়ার, ক্লিয়ার? ওকে, আচ্ছা এই বৃত্তটাকে বাড়ায় এর ব্যাস করা হয়েছে r + n, তার মানে এই পুরো ব্যাসের মান হয়েছে এখন r + n, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? r + n/2, কারণ এবার হচ্ছে এই পুরো ব্যাসটা হচ্ছে r + n, বলছে ব্যাস r থেকে বৃদ্ধি করে এত করা হয়েছে, মানে ব্যাস ছিল আগে r, এখন ব্যাস হয়েছে r + n, তাহলে এর ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ হবে r + n/2, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এই ব্যাসার্ধ স্কোয়ার, আমার কথা কি বুঝছেন? এটা হচ্ছে ক্ষেত্রফল। অঙ্কে বলছে এতে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা হয়ে গেছে এটার দ্বিগুণ, তার মানে এইটা ইকুয়াল টু 2 ইন্টু এটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন মতে পাই ইন্টু r + n ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার। হ্যাঁ, এই পাই পাই কাটা, এখন আগে দুই পাশ থেকে আগে এই রুট সরান, স্কোয়ার সরান, তাই স্কোয়ার সরাতে হলে দুই পাশে বর্গ করতে হবে। কি করতে? আচ্ছা আচ্ছা, এখানে 2 দিতে হবে, 2 দিতে হবে, ব্যাসার্ধ এই ক্ষেত্রফল দ্বিগুণ হয়, ক্ষেত্রফল দ্বিগুণ হয়, অর্থাৎ এই ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এই ক্ষেত্রফল। তাহলে এই স্কোয়ার সরাতে হলে উভয় পাশে বর্গমূল, তাহলে উভয় পাশে বর্গমূল করলে এই পাশ থেকে এই স্কোয়ারটা আউট হয়ে যাবে, তাহলে এই পাশে থাকবে r + n/2, আর এই পাশে বর্গমূল করলে এই 2 এর উপরে রুট হবে, আর এই স্কোয়ারটা রুটের জন্য কেটে এই পাশে হবে r/2। আমার কথা কি বুঝছেন? একবার ওই লাইন স্কিপ, বর্গমূল করলে 2 এর বর্গমূল হয় না, রুট থেকে যাবে, আর এই স্কোয়ারের জন্য রুট কেটে r/2 থাকবে, উভয় পাশে 2 2 কাটা, তাহলে এই পাশে থেকে r + n ইকুয়াল টু √2r, যেহেতু r এর মান বের করতে হবে তাহলে r গুলো সব এক পাশে নিয়ে যাবো আর বাকিগুলো অন্য পাশে রাখবো, তাহলে এই n-টা রেখে দেন আর এই r-টা ওই পাশে পার করেন, তাহলে √2r - r, এখান থেকে r কমন নেন, তাহলে n ইকুয়াল টু r কমন নিলে √2 - 1, যেহেতু আমরা r এর মান বের করবো তাহলে r রেখে দেন, আর এই √2 - 1 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দেন, তাহলে n এই অংশটা এই পাশে এসে ভাগ হবে, √2 - 1 ইজ ইকুয়াল টু r, তার মানে r এর মান হচ্ছে n ডিভাইডেড বাই √2 - 1, বাট আমি দেখতে পাচ্ছি n ডিভাইডেড বাই √2 - 1 এখানে নাই, তখন আমি বুঝে গেছি যে এই জিনিসটাকে আসলে এই √2 - 1 এর অনুবন্ধী টার্ম দিয়ে উপর নিচে গুণ করছে, √2 - 1 এর অনুবন্ধী টার্ম হচ্ছে √2 + 1, তো √2 + 1 দিয়ে উপর নিচে গুণ করলে পরে কেবল আগের অঙ্কে দেখাইছি, তো এটা আসবে হচ্ছে r ইকুয়াল টু n ইন্টু √2 + 1, n ইন্টু √2 + 1, এই যে n ইন্টু √2 + 1, এটা আমাদের উত্তর, রাইট, n ইন্টু √2 + 1। কিন্তু মজার বিষয় হচ্ছে এই অপশনটাও কিন্তু রাইট, খেয়াল করে দেখেন,
কারণ এই n দিয়ে যখন গুণ করবেন √2n প্লাস n, তার মানে এটাও রাইট। কিন্তু এই অপশনটা আমাদের ভুল হয়েছে, এই রুটটা আসলে পুরোটার উপরে। হ্যাঁ, এই রুটটা আসলে পুরোটার উপরে, মানে অপশন লিখতে আমাদের ভুল হয়েছে। আবার বলছি, এই রুটটা পুরোটার উপরে, তার মানে এটা কিন্তু উত্তর না, কারণ এই রুটটা শুধু 2 এর উপর থাকলে উত্তর হতো। মানে অপশনে তো দুইটা অ্যান্সার থাকবে না, যে কোনো একটা থাকবে, তাহলে এটা আমাদের লিখতে ভুল হয়েছে। এখানে এই রুটটা পুরোটার উপরে হবে, তার মানে এই অপশনটা উত্তর হবে না, তো উত্তর হচ্ছে এটা। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আপনারা পারবেন আমি আশা করছি। 127, 28, 29 গেল, এবার হচ্ছে 130 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে আমি। 130 130 নম্বর প্রশ্নে কি বলছে সবাই একটু তাকাবেন। এখন হচ্ছে কিছু কম্বাইন্ড অঙ্ক আসবে, যা শুধু বৃত্ত না, বৃত্তের সাথে অন্যান্য মানে জ্যামিতিক চিত্রের কম্বিনেশন। যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান হয়, আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, কথাটা উজ্জ্ব আছে এখানে, তাহলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? তো এখানে কি বলছে, এখানে একটা বৃত্ত এবং একটা আয়তক্ষেত্রের কথা বলছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে এইটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে ফাইন। এই বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটা আয়তক্ষেত্র, এই যে এটা একটা আয়তক্ষেত্র যার ভূমি মানে এই যে এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বলছে এর উচ্চতা কত? আয়তক্ষেত্রের ভূমি মানে হচ্ছে দৈর্ঘ্য, উচ্চতা মানে প্রস্থ, ঠিক আছে? তাহলে এই উচ্চতাটা চাইছে, আমি ধরলাম এটা হচ্ছে এক্স, আর এই এক্স এর মান কত বুঝছেন কিনা বলেন প্লিজ। এই বৃত্তের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই বি ভূমি বিশিষ্ট এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে বলছে এই উচ্চতা কত? এই দুইজনের ক্ষেত্রফল সমান, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে এক্স, ওটা বের করতে হবে, তাহলে বি ইন্টু এক্স। এখান থেকে আমাকে কি বের করতে হবে? এই উচ্চতা এক্স বের করতে হবে। তাহলে এক্স রেখে দেন, আর এই বি এই পাশে পার করেন, তাহলে এই পাশে আছে পাই আর স্কয়ার, বি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু পাই আর স্কয়ার বাই বি, এক্স ইকুয়াল টু পাই আর স্কয়ার বাই বি, এই যে পাই আর স্কয়ার বাই বি, বি 1 নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, একেবারেই সিম্পল, শুধু বুঝে বুঝে উত্তর দিতে হবে। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 130 এর পর 123, 123। এখানে কি বলছে? 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রে যে কোনো এক দিনের না, যে কোনো এক দিকের বাহু, এখানে একটু বানান ভুল আছে, কারেকশন করবেন। এই যে বানান, যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্র, এই যে 56 ফুট ব্যাস মানে পুরোটা 56 ফুট। আচ্ছা, ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফল বিশিষ্ট একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, তার মানে এই জিনিসটাকে এখন এই যে বৃত্ত না, এই বৃত্তকে টাইনে টুনে কি করছে, একটা বর্গক্ষেত্র বানায় ফেলেছে। এই যে মানে এই বৃত্তটাকে, এই বৃত্তের যে বৃত্তাকার যে রিং, এই রিংটাকে টাইনে বলায় একটা বর্গ বানায় ফেলছে, একই ক্ষেত্রফলের বর্গ। তার মানে এর ক্ষেত্রফল যা, এই বর্গের ক্ষেত্রফল তাই। বলছে তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? মানে এই যে এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য, আমি ধরলাম বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই এর মানটা বের করতে বলছে। আমার কথা কি বুঝছেন কিনা? এখন আমাকে বলেন, এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বর্গের ক্ষেত্রফল সমান। এখন বর্গের ক্ষেত্রফল হলো এই স্কয়ার, মানে বাহু স্কয়ার, আর এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বুঝছেন? এই হলো শর্ত, এলো প্রশ্নমত। এই প্রশ্নমতের ব্যাপারটা বুঝলে আর অঙ্ক কোনো ব্যাপার না। এইখান থেকে আপনাকে এই বাহুর দৈর্ঘ্য এ বের করতে হবে। এ বের করতে হলে এটার পাশে রুট করতে হবে। রুট আগে করেন না, আগেই করেন না, আগে এই পাশে ক্যালকুলেশনটা করেন। পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার, আর মানে কত? এই পুরোটা যদি 56 হয়, তাহলে ব্যাসার্ধ আর হবে 56/2। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি? 56 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 28। তাহলে আর স্কয়ার মানে হচ্ছে 28 স্কয়ার। এইটুকু বুঝছেন কিনা? এটা হচ্ছে এই স্কয়ার। এখন একটু তাকান প্লিজ, ক্যালকুলেশনটা বুঝতে হবে। ক্যালকুলেশন না পারলে অঙ্ক করে লাভ নেই। তাহলে এখানে 22/7 ইন্টু 28 স্কয়ারকে লিখবেন 28 ইন্টু 28, রাইট? এইবার এই 7 দিয়ে এই 28 কে 4 বার যায়, তাহলে এখানে 22 ইন্টু 4 গুণ 28, তাই তো? 4 গুণ 28। আচ্ছা, সমস্যা নেই। তাহলে
তাহলে এই স্কয়ার, তাহলে এই ইকুয়াল টু কি, এই স্কয়ারটা এই পাশে রুট হবে, এই পুরোটা গুণ করেন না, গুণ করলে একটা সংখ্যা বড় আসবে, তাই না? বড় সংখ্যা বানানোর দরকার নেই, আমরা এমনিতেই করি। তাহলে 22 গুণ 4 গুণ হচ্ছে 28। সবাই একটু তাকান, এই 4 এর বর্গমূল 2 হয়। এখন একটা জিনিস চিন্তা করেন, 28 এর কিন্তু বর্গমূল হয় না, কিন্তু 28 না হয়ে যদি 25 হতো, খেয়াল করেন প্লিজ, এই সংখ্যাটা যদি 25 হতো, 25 হলে কিন্তু এর বর্গমূল 5 হতো, এই যেটা, এই যেটা। আর এই 22 না, এটাও যদি 25 হতো, এর বর্গমূল 5 হতো। আমি বলবেন ভাই এটাকেও 25 ধরলেন, এটাকেও 25 ধরলেন, আপনার কি ভয় করে না? কি ভয় করবে ভাই? এখানে 25 থেকে 28 3 বেশি, আর এখানে 22 থেকে 25 3 কম, তার মানে এটাকে 3 কমাই আমি 25 ধরছি, আর এটাকে 3 বাড়াই 25 ধরছি, তাই এখানে 3 কমাইছি, এখানে 3 বাড়াইছি, সমস্যা কি? একই তো, তবে কোনো পরিবর্তন হবে না, বুঝতে হবে বিষয়টা। মানে একই রকম থাকবে আর কি, ক্লিয়ার? মানে খুব একটা বেশি সমস্যা হবে না। আরে ভাইয়া 28 কে 25 ধরছি, মানে এখানে 3 কম ধরছি, 22 কে 25 ধরছি, মানে এখানে 3 বেশি ধরছি, এখানে কম ধরছি, এখানে বেশি ধরছি, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে 5 5 25, 25 দুগুণে 50, তাহলে আমাদের উত্তর হচ্ছে 50, বুঝছেন? তাহলে ইকুয়াল টু 50, সমস্যা কি? 50 50 না, 50 এর কাছাকাছি, তা 50 এর কাছাকাছি কোথায় আছে? এই যে 50 এর কাছাকাছি 49.6, এটাই উত্তর। আপনারা কি বুঝছেন? এরকম অ্যাপ্রক্সিমেশন করতে হয়। আর কেউ যদি মনে করেন না ভাই আমি এখানে গুণ করব, করেন, করেন গুণ, কোনো সমস্যা নাই, তাও আপনি দেখবেন ওই কাছাকাছি আসতেছে। আপনারা কি বুঝছেন? এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ একটু রেসপন্স করতে হবে, এই ক্যালকুলেশনের ব্যাপারটা বুঝলেন? আমি এখানে দেখতেছি যে এটা গুণ করলে একটা বড় সংখ্যা আসতেছে, তখন আমার বর্গমূল করতে সমস্যা হবে। তা আমি কি করছি, 4 এর যেহেতু বর্গমূল হয়, আমি রিস্ক নিছি, যে 4 এর বর্গমূল 2 লিখে দিলাম। 28 কে 25 ধরছি, 22 কেও 25 ধরছি। বলেন কি ভাই 28 কে 25 ধরলেন, 22 কে 25 ধরলেন? আরে ভাইয়া 28 কে 25 ধরছি মানে এখানে 3 কম ধরছি, 22 কে 25 ধরছি মানে এখানে 3 বেশি ধরছি, তাহলে এক জায়গায় কম ধরছি, এখানে বেশি ধরছি, তাহলে গুণফল তো ব্যালেন্স হয়ে যাবে, তাই না? আর এগুলো আসছে 18 বিসিএস, 18তম বিসিএস, মানে তখন ক্যালকুলেটর ছিল। তার ক্যালকুলেটর নাই তো কি হয়েছে, ক্যালকুলেটর নাই, তখন অ্যাপ্রক্সিমেশন আসতে হবে, অর্থাৎ কাছাকাছি ভ্যালু চিন্তা করতে হবে, এক্সাক্ট ভ্যালুর দরকার নাই, ঠিক আছে? নেক্সট নেক্সট হলো, এটা কত নাম্বার প্রশ্ন গেল? এটা হলো 123, 123 এর পর 124, 124। দেখেন 124 কি বলছে, 124 বলছে কোন বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তে বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা পি হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? কোন বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজ, তার মানে কোন একটা বৃত্ত, খেয়াল করেন প্লিজ, এই একটা বৃত্ত, এই বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজ। মনে রাখবেন কোন বৃত্তের অভ্যন্তরে সমবাহু ত্রিভুজ আঁকাই যায় একটা। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ কয়টা আঁকা যাচ্ছে? বৃহত্তম সমবাহু ত্রিভুজ, এই যে এই হলো বৃহত্তম সমবাহু ত্রিভুজ, বুঝছেন? বলছে বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা পি, পরিসীমা মানে এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল পি, এই যে এইটুক, এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল পি। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত আমাকে বলেন? বলছে ওই বৃত্তের ক্ষেত্রফল কত, কি চাইছে? ওই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল চাইছে। তাহলে আমাকে বলেন এই সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, মানে এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল দেওয়া আছে পি। তাহলে প্রত্যেকটা বাহুর মান কি? প্রতিটি বাহুর মান, ত্রিভুজের এই প্রতিটি বাহুর মান কি হবে? প্রতিটি বাহুর মান তো সমান হবে, তাহলে পরিসীমা পি কে 3 দিয়ে ভাগ করেন, তাই এইটুক p/3, এটাও p/3, এটাও p/3, বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান। এখন অঙ্কে কি চাইছে? অঙ্কে চাইছে এই বৃত্তের ক্ষেত্রফল, তাকান প্লিজ, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এই বৃত্তের ক্ষেত্রফল, এবং অপশন দেখতে পাচ্ছি পি এর মাধ্যমে প্রকাশিত, দেখেন প্রত্যেকটা অপশন পি এর মাধ্যমে প্রকাশ করা, তার মানে আপনাকে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে এই পি এর মাধ্যমে। প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আগে কনসেপ্ট বোঝেন, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর হচ্ছে কি? আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আপনি যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চান, তাহলে আপনাকে এই আর এর মান, মানে এই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, কোশ্চেনে দেওয়া আছে এর ভিতরে যে ত্রিভুজটা আছে সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের কি? সেই সমবাহু ত্রিভুজের পরিসীমা, সেই পরিসীমা থেকে আমি ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করছি, সেখান থেকে আপনাকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। আপনার কি মনে আছে? আপনাদেরকে আমি পড়াইছিলাম যে এটা কি পরিবৃত্ত না? এটা কিন্তু পরিবৃত্ত, যে বৃত্ত কোন ত্রিভুজের 3 কোণা দিয়ে যায় তাকে বলা হয় পরিবৃত্ত, তার মানে এটা পরিবৃত্ত। তো পরিবৃত্তের ব্যাসার্ধ, আর একটা ছিল অন্তবৃত্ত, এই যে ত্রিভুজের ভিতরে যে বৃত্ত থাকে সেটা হচ্ছে অন্তবৃত্ত। তাহলে এই পরিবৃত্ত আর অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করা শিখেছিলাম, মনে আছে? পরিবৃত্তের ব্যাসার্ধ ছিল a/√3, আর এই অন্তবৃত্তের ব্যাসার্ধ ছিল
আর ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 2√3, মানে যেখানে হচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে এই সমবাহু ত্রিভুজের কি বাহুর মান। মনে আছে? এগুলো মনে না থাকলে তো হবে না, তখন কোশ্চেনটা কিন্তু করতে জটিল হবে, দেরি হবে। এগুলো কি মনে আছে? পরিবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখন আমি মনে রাখার টেকনিকও বলছিলাম যে a বাই √3 আর a বাই 2√3। দেখেন এখানেও a বাই √3 আছে, এখানেও a বাই √3 আছে। অনেকে মনে রাখতে পারে না যে ভাই কখন নিচে 2 হবে কখন হবে না। আমি বলছিলাম যে এখানে 2√3, তার মানে এখানে বেশি দিয়ে ভাগ করা, অর্থাৎ a আর এর মানটা ছোট, আর এখানে শুধু √3 দিয়ে ভাগ করা, অর্থাৎ a আর এর মানটা বড়। তো আর এর মান মানে ব্যাসার্ধের মান বড় হয় কার? এই বৃত্তের ব্যাসার্ধ বড় না, এটা কি পরিবৃত্তের ব্যাসার্ধ বড়, তাই এখানে 2 দিয়ে ভাগ হবে না। অন্তবৃত্তটা ছোট না সাইজ, তার মানে তার ব্যাসার্ধ ছোট হবে, তাই 2 দিয়ে ভাগ হবে। আমি এগুলো কিন্তু ওই সময় শিখাইছিলাম, মনে না থাকলে কিন্তু বিপদ। মনে না থাকলেও করা যাবে, আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই, কিন্তু মনে থাকলে এবার তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তার মানে এখন এখানে কোনটা হবে উত্তর? সরি, এই ব্যাসার্ধের মান হবে কি? আর ইকুয়াল টু a বাই √3। এই যে a মানে হচ্ছে প্রতিটি এই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে p/3। তাহলে আর ইকুয়াল টু এই এর মান হচ্ছে p/3 আর নিচে আছে √3, অর্থাৎ আর এর মান হচ্ছে p/3√3। বুঝছেন কিনা বলেন? আর এর মান p/3√3। তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব এরিয়া, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে p ডিভাইডেড বাই 3√3 তার উপর স্কয়ার। তাহলে পাই ইন্টু পি স্কয়ার। এই স্কয়ারটা পির উপর আছে, এই স্কয়ারটা 3√3 এর উপর আছে। তাহলে পি স্কয়ার দিয়ে দিলাম, আর এই 3 এর উপর স্কয়ার দিলে হবে 9, আর এই √3 এর উপর স্কয়ার দিলে এই স্কয়ার আর রুট কেটে হবে 3। তাহলে উপর হচ্ছে পাই স্কয়ার, সরি পাই পি স্কয়ার, নিচে 3 9 27। ঠিক আছে, তাহলে পাই পি স্কয়ার ডিভাইডেড বাই 27, পাই পি স্কয়ার ডিভাইডেড বাই 27। প্লিজ একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা? পাই পি স্কয়ার ডিভাইডেড বাই 27, তার মানে সি নাম্বার অপশন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, অনেকের এই যে সূত্র মনে থাকবে না, এই যে সব সূত্র মনে না থাকলে তো বিপদ। যেখানে এ হচ্ছে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এখন অনেকে বলে যে ভাই এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে তো আমার কি লাগবে? আমার ব্যাসার্ধের মান লাগবে। কিন্তু ব্যাসার্ধের মান তো এখানে হ্যাঁ, এটা তো সি নাম্বার অপশনই হওয়ার কথা। 124 না, সি নাম্বার অপশনই তো হওয়ার কথা। 124 সি ঠিকই আছে। আচ্ছা, এখন যদি মনে করেন যে ভাই এই সূত্র আমার মনে নাই, বাই চান্স আমি আর এর মান যে a/2√3 বা আর এর মান a/√3 এটা আমার মনে নাই, তাহলে কি করবো না? অঙ্ক করবো। তখন আমাকে কি করতে হবে? তাকান, তখন আমাকে ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। কারণ আমাকে যদি খেয়াল করেন, আমাকে যদি এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান বের করতে হবে, নাহলে তো হবে না। কারণ ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, আর এর মান বের করব। এটাই তো ব্যাসার্ধ। এই যে কেন্দ্র, এটা সেন্টার ধরলাম, এটা হচ্ছে বৃত্তের সেন্টার, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ। এই কোণটা 30 ডিগ্রি। এখন বলবেন এটা কেন 30 ডিগ্রি? এটা 30 ডিগ্রি এই কারণে, এটা তো একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। তাই এটা 60, এটা 60, এই পুরোটা 60। তাহলে এটা তো 60 এর অর্ধেক, তাহলে 60 এর অর্ধেক 30। হ্যাঁ, আর এই পুরোটা হচ্ছে p/3, তাহলে এইটুকু হচ্ছে p/3 এর অর্ধেক, মানে p/6। এই যে এইটুকু p/6, এই যে এইটুকু p/6, আর এই পুরোটা p/3, আর p/3 এর অর্ধেক হচ্ছে p/6। ক্লিয়ার? এখন এখানে যদি সিম্পল ত্রিকোণমিতি অ্যাপ্লাই করেন, এই কোণ সূক্ষ্মকোণের বিপরীতে এটা লম্ব, তাহলে এটা হলো ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তার মানে আমার আর এর মান বের করতে হবে। এই যে আর, এই আর হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজ বের করতে হবে। সেখানে ভূমির মান দিয়ে আছে যে এইটুকু। ঠিক আছে, এইটুকের মান হচ্ছে p/6। তাহলে যে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা, থিটা কত? থিটা 30। এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে যে p/6, অতিভুজ মানে 4। হ্যাঁ, এখন আপনি এটা cos, তাহলে এটা হচ্ছে cos 30, cos 30 এর মান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু p বাই এই 6 নিচে আসবে 6r। এখন আমরা যদি এইটা দিয়ে এই 6 কে কাটি 3 বার যাবে, তাহলে আর গুণ করে দিলে কি হচ্ছে দেখেন, আর গুণ করে দিলে এটা হচ্ছে এই যে 3r, তাহলে 3√3r, এই যে পুরোটা এই পাশে গুণ, 3r এর সাথে √3 গুণ হলো ইজ ইকুয়াল টু p। তাহলে আর যদি বের করতে চান, তাহলে 3√3 এই পাশে চলে যাবে, তাহলে p ডিভাইডেড বাই 3√3। যে মানটা আমরা একবারে বের করছিলাম, সেই মানটা বের করতে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা লাগবে। দেখেন আর এর মান p/3√3, এইবার বের করবেন। অতএব ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল টু পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে p/3√3।
বৃত্তের হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু এই স্কয়ারটা পির উপর দিলে পি স্কয়ার, এই স্কয়ারটা এগুলোর উপর দিলে 3 এর উপর স্কয়ার দিলে 9, √3 এর উপর স্কয়ার দিলে 3, তাহলে পাই পি স্কয়ার ডিভাইডেড বাই 3 9 27। বুঝছেন? ওকে, ভেরি সিম্পল, আপনি টেনশন করবেন না। হ্যাঁ, কিন্তু কনসেপ্টগুলো মনে রাখতে হবে। এখন 125, আগে এগুলো কিন্তু পড়ছি আমরা, দেখছেন যা পড়ছি সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এখন অঙ্ক করতেছি। এই জন্য বলছি একটা ক্লাস বাকি রেখে আর একটা ক্লাস করা যায় না। হ্যাঁ, একটার পর একটা সিকোয়েন্স থাকে। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে এই কথাটাকে বুঝতে হবে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, মানে বৃত্তের অন্তরে বর্গক্ষেত্র আঁকানো আছে। বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের অন্তরে লিখিত কে? বর্গক্ষেত্র। তার মানে বর্গক্ষেত্রটা বৃত্তের ভেতরে আছে, আগে বুঝতে হবে ভাষা। আবার অনেক সময় বলবে বর্গে অন্তর্লিখিত বৃত্ত, বর্গে অন্তর্লিখিত বৃত্ত মানে বর্গের অন্তরে, মানে বর্গের ভিতরে বৃত্তটা আছে। তাহলে বৃত্তের অন্তর্লিখিত বর্গ মানে বর্গটা বৃত্তের অন্তরে অবস্থিত, বৃত্তের অন্তর্লিখিত বর্গ মানে বর্গটা বৃত্তের অন্তরে লিখিত, মানে বৃত্তের ভিতরে লিখিত। বুঝছেন? উল্টাপাল্টা করেন না। তাহলে এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের অন্তরে লিখিত হচ্ছে বর্গ। বুঝছেন কিনা বলেন? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, ব্যাসার্ধ। এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, ব্যাসার্ধ মানে এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 7। অঙ্কে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই ভিতরে যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। এখন আপনাকে জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, মানে এই স্কয়ার। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে এর মান লাগবে, মানে বাহুর মান লাগবে। এখানে কিন্তু এই যে বাহু মানে যেটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, যদিও বর্গ হয়নি তারপর বুঝে নিতে হবে। এখন এই বর্গক্ষেত্রে বাহুর মান দেওয়া নাই, আমার লাগবে বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে বর্গের বাহু লাগবে, কিন্তু আমার প্রশ্নে বর্গের বাহু না দিয়ে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে বুঝতে হবে এই বর্গের বাহুর সাথে এই বৃত্তের ব্যাসার্ধের কোনো না কোনো একটা রিলেশন আছে। আমি যদি এই ব্যাসার্ধ থেকে এখান থেকে যদি এইটুকু যুক্ত করে দিই, এই যে দেখেন, এই যে, তাহলে এটা হলো কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে এটাও কিন্তু পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে এটাও ব্যাসার্ধ। তাহলে এই টোটালটা কি? টোটালটা হচ্ছে ব্যাস। এই দেখেন কেন্দ্রগামী যা ব্যাস, তাহলে এইটুক 7, এইটুক 7, তার মানে 14। আর এই ব্যাসটাই হচ্ছে এই বর্গের কর্ণ। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, ইয়েস, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখার দরকার না, আপনি চিত্র আঁকলে বুঝবেন। মনে রাখবেন যে বৃত্তে অন্তর্লিখিত বর্গের ব্যাস ইজ ইকুয়াল টু বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। ওকে, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। এই কনসেপ্টগুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে পরীক্ষার হলে চাপ মুক্ত থাকবেন। বৃত্তের ব্যাসের সমান তার মানে বৃত্তের ব্যাস, তাকান, বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, 2r। হ্যাঁ, আর বর্গের কর্ণ হচ্ছে √2a। মনে আছে বর্গের কর্ণ কি? √2a না? বর্গের কর্ণ d = √2a। তাহলে এই বর্গের প্রত্যেকটা বাহুকে এ ধরে নিছি, আমি তো জানি না বাহু কি ছিল, তাহলে এ ধরছি, তাহলে এই বর্গের কর্ণ হবে √2a। আর এই ব্যাস হচ্ছে 2r, যেখানে r এর মান দিয়ে আছে 7, তাহলে 2 × r মানে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ হচ্ছে 7 ইজ ইকুয়াল টু √2a। এখান থেকে a বের করতে হবে, তাহলে a রেখে দেন, এটা এই পাশে পার করেন, তাহলে 2 × 7, 2 × 7 মানে 14, এই √2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে a এর মান হচ্ছে 14/√2। ব্যাস, আমরা কি বের করলাম? আমরা বের করলাম হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে বর্গের বাহু লাগবে, কিন্তু কোশ্চেনে বর্গের বাহু দেওয়া ছিল না, দেওয়া ছিল বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে ব্যবহার করে ব্যাস বের করে ফেলছি, সেই ব্যাসের সাথে আবার আমরা জানি যে বর্গের বাহুর সম্পর্ক আছে। বুঝছেন? তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহু স্কয়ার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু a মানে হচ্ছে 14/√2, তার উপর স্কয়ার, 14 স্কয়ার 196, √2 স্কয়ার, এই যে এই স্কয়ারটা 14 এর উপর আছে, √2 এর উপর আছে। হ্যাঁ, 14 স্কয়ার 196, √2 এর উপর স্কয়ার করলে এই √2 কেটে কত হচ্ছে দেখেন, 9 × 2 = 18, থাকলে 1, 1 এর পরে 6 16, 8 × 2 = 16, তাহলে 98, তাহলে আমাদের উত্তর হচ্ছে 98, 98। এই যে 1 নাম্বার অপশন হচ্ছে 98 উত্তর। খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এতবার আসছে এই প্রশ্ন কল্পনা করতে পারবেন না, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ,
নেক্সট হচ্ছে 125 পর 126, 126 কি বলছে দেখেন। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত, এখানে কিন্তু অর্ধবৃত্ত, খেয়াল করেন বৃত্তের ব্যাসার্ধ 4, সেই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখেন এবার কিন্তু অর্ধবৃত্ত, হ্যাঁ পুরোবৃত্ত না, মানে এই হলো পুরোবৃত্ত, এই পুরোবৃত্তের অর্ধেক বৃত্ত নিয়ে কাজ করতে হবে, মানে এইটুকু মুছে দিতে হবে, এইটুকু। এই অর্ধবৃত্তের অভ্যন্তরে অন্তর্লিখিত মানে ভিতরে আঁকা যাবে এরকম সর্ববৃহৎ ত্রিভুজ। মাথায় রাখবেন অর্ধবৃত্তের অভ্যন্তরে সর্ববৃহৎ ত্রিভুজ আঁকালে পরে সেই ত্রিভুজের শীর্ষটা অবশ্যই এই কেন্দ্র বরাবর একদম এখানে হতে হবে, না হলে হবে না, মানে সবচেয়ে বড় হবে না। এর ভিতরে অনেক ত্রিভুজ আঁকানো যাবে, তার মধ্যে সবচেয়ে বড় ত্রিভুজ হচ্ছে, সর্ববৃহৎ ত্রিভুজ আঁকাতে বলছে না, সবচেয়ে বড় ত্রিভুজ হচ্ছে যার এই শীর্ষ মানে এই দুই বাহু মিশবে হচ্ছে এই সেন্টারের ঠিক উপর বরাবর। এখন অনেকে বলছে ভাই এটা কেমনে, এই ত্রিভুজটাই কেন সর্ববৃহৎ? কারণ এর চেয়ে যদি আপনি ছোট ত্রিভুজ আঁকান, দেখেন এর চেয়ে যদি অন্য ত্রিভুজ আঁকান, কারণ একটা শীর্ষ এখানে দিলেন, তাহলে এই বাহু আর এই বাহু মিলে এটা কি সর্ববৃহৎ ত্রিভুজ হলো? কত জায়গা ফাঁকা পড়ে আছে না? কথা কি বুঝছেন? সর্ববৃহৎ ত্রিভুজ আঁকাতে হলে ওই ত্রিভুজের শীর্ষ হবে ঠিক এই কেন্দ্রের ঠিক উপরে, তাহলে সেই ত্রিভুজটা হবে সবচেয়ে বড়। ক্লিয়ার? ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত, তার মানে এই বৃত্তটা যে সম্পূর্ণ বৃত্ত যদি আঁকাতেন তার ব্যাসার্ধ তো আর, অর্থাৎ এই যে এখান থেকে এইটুক দূরত্ব এটা আর, বুঝছেন? তাহলে এখান থেকে এইটুক কি আর, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাই তো ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে এই যে এটাও কিন্তু পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু ব্যাসার্ধ, এটাও কিন্তু ব্যাসার্ধের সমান আর। আর মজার বিষয় হচ্ছে এই ব্যাসার্ধটাই হচ্ছে এই যে ভিতরে ত্রিভুজ আছে না তার উচ্চতা। এই ভিতরে যে ত্রিভুজ আছে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে কিন্তু এই ত্রিভুজের ভূমি মানে এই পুরোটা, এই বৃত্তের ব্যাসই হচ্ছে ভূমি, তাহলে আর প্লাস আর ইজ ইকুয়াল টু 2r ইন্টু উচ্চতা মানে যে এটা হচ্ছে আর, এই 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমাদের উত্তর কি? আর স্কোয়ার। এ নাম্বার অপশন ইজ রাইট, ঠিক আছে। এখন আমরা সলভ করবো হচ্ছে 125 পরে 126 পরে 135, হ্যাঁ 135 135 দেখেন। বলছে 4 একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তার মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 4 একক ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত, তার মানে একটা বৃত্ত আছে যার ব্যাস হচ্ছে 4, তাহলে আমরা একটা বৃত্ত আঁকাই। এই প্রশ্নে আমি পরীক্ষা দিছি, হ্যাঁ এই প্রশ্নে পরীক্ষা দিছি, মানে আমি যে সরকারি হাই স্কুলে যে চাকরিটা পাইছিলাম সেই পরীক্ষার সময় এই প্রশ্নটা আসছিল। এই যে দেখেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 19 সালে যে পরীক্ষাটা হয়, 22 সালে নিয়োগ হয়েছিল, জয়েন করছিলাম যেখানে আর কি, এই প্রশ্নটা আমি পরীক্ষা ফেস করে আসছি, দেখছেন সেই প্রশ্ন এখন পড়াচ্ছি। হ্যাঁ 4 একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 4, এই পুরোটা হচ্ছে 4, তো ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে 4 কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে 2a, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 2a, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 2a, আর এর মান r ইকুয়াল টু 2a, বুঝছেন? ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল, তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল 4 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার এই প্রস্থ হচ্ছে 4a, তার মানে এটা হচ্ছে 4a, এই 4a প্রস্থ বিশিষ্ট এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। বলছে তাহলে তার দৈর্ঘ্য কত, মানে এই মানটা চাইছি, তাহলে ধরলাম এই দৈর্ঘ্য হচ্ছে x, ক্লিয়ার? এই দৈর্ঘ্যটা হচ্ছে x, তাহলে 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বলছে দৈর্ঘ্য কত। তার মানে কি এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান, তাহলে এটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে 4a। এটা ক্যালকুলেশন করে আমাকে কি করতে হবে? x এর মান বের করতে হবে, তাহলে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর ওয়ান কিন্তু হচ্ছে 2a, 4a না কিন্তু, 4a হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক 2a, তাহলে আর স্কোয়ারের জায়গায় দিবেন 2a এর হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4a। তাহলে দেখেন, তাহলে এই পাশে থাকলো পাই ইন্টু এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপর আছে, এর উপর আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, আর এই যে 4 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ডিভাইডেড বাই 4a ইজ ইকুয়াল টু সেই পাশে এক্স। ওকে, এখন দেখেন একটু তাকাবেন, এই 4 4 কাটা, এই স্কোয়ার থেকে একটা এ কেটে গেলে উপর থাকবে পাই ইন্টু দুইটা এ থেকে একটা এ গেলে এ, তাহলে এক্স ইকুয়াল টু পাই ইন্টু এ, এক্স ইকুয়াল টু পাই ইন্টু এ নাম্বার অপশন ইজ রাইট। দেখছেন, মানে বুঝতে হবে, শুধু কনসেপ্ট বুঝলে অঙ্ক যেভাবে আসুক আপনি করে আসতে পারবেন, সমস্যা নেই। তা পাই এ কত নাম্বার? এটা 135। 135 এর উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। 135 এর পরে আমরা সলভ করব 134, 134। 134 কি বলছে দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 16 সেন্টিমিটার এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য কত? দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, তাহলে আমরা একটা বৃত্ত আঁকাই। এই যে একটা বৃত্ত যার ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 16, আর ইকুয়াল টু 16। ওকে, ফাইন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এটা একটা বর্গ, হ্যাঁ, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, হ্যাঁ, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? এই স্কোয়ার, এই ক্ষেত্রফল এই স্কোয়ার, হ্যাঁ, আর এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? ক্ষেত্রফলের মান কিছু দেওয়া নাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই স্কোয়ার। বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এর মান চাইছে, এর মান চাইছে। এখন কোশ্চেনে যদি বলা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান, তা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার, এই দুটো সমান। এখন এই দুটোকে ক্যালকুলেশন করে এর মান বের করতে হবে। ওকে, ফাইন। তাহলে আগে বের করেন, পায়ের মান বসান, পায়ের মান 22/7। খেয়াল করেন প্লিজ, এ আর 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 হচ্ছে 16, তাহলে আর স্কোয়ার মানে 16 স্কোয়ার, 16 স্কোয়ার, তাই তো, ইজ ইকুয়াল টু এই স্কোয়ার। এই স্কোয়ারটা এপাশে রুট করতে হবে, পরে রুট করি, আগে কাজ করি। দেখেন 22 ডিভাইডেড বাই 7 ইন্টু 16 স্কোয়ার মানে 2টা 16 ইজ ইকুয়াল টু এই স্কোয়ার। এখন একটু কাটাকাটি করি, দেখেন 7 দিয়ে কিন্তু 22কে কাটা যায় না, এখানে কাটাকাটি না করলে তো ওই মানটা একটু হিজিবিজি মান আসবে, এই জন্য অ্যাপ্রক্সিমেশন করবো। তাকান, অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন মানে কাছাকাছি মানে যাওয়া। এই জন্য 22কে 21 ধরলে 7 দিয়ে কাটা যায়। খেয়াল করে দেখেন, 22কে যদি 21 ধরি তাহলে 7 দিয়ে কাটা যায়, তাহলে আমি 22কে 21 ধরে 3 7 21, ব্যাস, কোনো সমস্যা, কোনো প্রবলেম না, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে 3 ইন্টু 16 গুণ 16 মানে 16 স্কোয়ারই রাখেন, ইজ ইকুয়াল টু এই স্কোয়ার। এখন এই স্কোয়ারটা যদি এই পাশে রুট করেন, তাহলে এ ইকুয়াল টু কি হবে? এ ইজ ইকুয়াল টু √3 ইন্টু 16 স্কোয়ার। এখন 3 এর রুট হয় না, √3 থেকে যাবে, আর এই 16 উপর স্কোয়ার আর রুট কেটে 16 হবে, তাহলে √3 ইন্টু 16, 16 √3। এখন হচ্ছে √3 ভ্যালু আমাদের মুখস্থ 1.73, মনে আছে না নাই? এবার গুণ 16 নামটা যদি পারেন তাহলে ভালো কথা, না পারলে সমস্যা নাই। আপনি এই 1.73 কে 1.7 ধরেন, জান 1.7 ধরেন, 1.7 ধরে ক্যালকুলেশন করেন। 17 গুণ 16 করলে কত হয়? 17 আর 16 গুণ করেন, 6 7 42 এর 2 হাতে 4, 6 একে 6, 7 একে 7, 6 7 13, 13 আছে 17, হাতে 1, 1 একে 1 আর 2, 272, 272, 272, 272, তারপরে এক ঘর পরে পয়েন্ট হবে, তার মানে 27.2, এটা হচ্ছে 27.2। তাহলে উত্তর 27.2 এর কাছাকাছি। দেখেন 27.2 কোথাও আছে, এখন উত্তরটা 27.2 এর চেয়ে বেশি হবে না কম হবে, এটা একটু হিসাব করতে হবে। এখানে আপনি কিন্তু 21 ধরছিলেন, মানে এখানে কিন্তু মান কম ধরছেন, এখানেও কিন্তু মান কম ধরছেন। দেখেন 1.73 হওয়ার কথা ছিল, আপনি কিন্তু 1.73 না ধরে 1.7 ধরছেন, মানে মান কমায় ধরছেন, তাহলে কম দিয়ে গুণ করছেন, মানে ভ্যালুটা কম আসছে, অর্থাৎ উত্তরটা এর চেয়ে একটু বেশি হবে। তো 27.2 এর চেয়ে একটু বেশি, এই যে 27, এটা কিন্তু 27.2 এর কাছাকাছি হলো, এটা উত্তর না। এই যে 27.2 এর চেয়ে একটু বেশি, মানে 28.35, এটাই উত্তর, এটাই উত্তর, রাইট। এ নাম্বার অপশন ইজ রাইট। দেখি তারপরেও কত নাম্বার প্রশ্ন এটা? 134, 134 এর এ। আপনারা কি বুঝছেন? এই যে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারটা কি বুঝতেছেন? অ্যাপ্রক্সিমেশন এটা কিন্তু বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু, যেহেতু ক্যালকুলেটর নাই তো প্রশ্ন তো সলভ করে আসতে হবে। এই যে আমি এখানে কম ধরছি না, 1.73 কম ধরছি, তো কম ধরছি তার মানে গুণফলটা কম আসছে, তাহলে উত্তরটা এর চেয়ে একটু বেশি হবে। তো 27.3 এর চেয়ে বেশি তো একটা অপশনই আছে, আর তো নাই। ক্লিয়ার? ওকে। অথবা আপনি যদি মনে করেন যে, খেয়াল করেন, একটু তাকান, এটা দিয়ে এটা কাটলে 3 বার যাবে, এটা দিয়ে এটা কাটলে 3 বার যাবে, তাই না? তাহলে 3 ইন্টু 16 স্কোয়ার মানে 256 না, ইজ ইকুয়াল টু এই স্কোয়ার। গুণ করেন, গুণ করেন,
3 6 18 8, হাতে 1 3 5 15 1 16, 3 2 6 আর 1 7 ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে a ইকুয়াল টু কি? a ইকুয়াল টু রুট 768। এখন 768 মানে কত হয়? এখন আপনারা সবাই মনে আছে যে 27 স্কয়ার মানে হচ্ছে কত? 729। আর 28 স্কয়ার মানে হলো 28 স্কয়ার মানে কত? 28 স্কয়ার মানে হচ্ছে 784। 28 স্কয়ার করে দেখতে হবে। 729, এই সংখ্যাটা কিন্তু 729 চেয়ে একটু বেশি, তার মানে উত্তরটা 27 চেয়ে একটু বেশি হবে। 28.35। এই যে এখানে একটু মান কম ধরছি না, এটাকে বাই 21 ধরছি, মানে এখানে একটু কম ধরছি, সেই কম ধরার কারণে একটু ভ্যালুটা কম আসতেছে, মানে কাছাকাছি ভ্যালুতে যেতে হবে, বুঝছেন? এক্স্যাক্টলি ভ্যালু আপনি পাবেন না, কাছাকাছি ভ্যালুতে যেতে হবে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 134 পরে 132। সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত মানে অন্তর্লিখিত, বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্র, তার মানে এই বর্গক্ষেত্রটা বৃত্তের অন্তর্নিহিত মানে বৃত্তের অন্তরে অবস্থিত, তার মানে এটা হলো বৃত্ত এর অন্তরে অবস্থিত একটা বর্গ। বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল চাইছে। এখন বর্গের ক্ষেত্রফলে দেওয়া আছে কি? এটা মানে করাইছি, অঙ্কটা মানে করাইছি, তাই না? 98 উত্তর করালাম মনে হয়। এটা কত নম্বর অঙ্কের সাথে হুবহু মিল দেখেন তো। এটা মানে করাইছি আমার মনে হচ্ছে। 98 উত্তর আসলে একটু আগে করালাম। 132 সেম, 132, 125 আর 132 সেম। 125 একদম সেম, 125 এর মতো করালাম না? হ্যাঁ, 125 এর মতো সেম। তাহলে এটা বাদ দিচ্ছি। 131 দেখেন, 131 কি বলছে? 131 বলছে বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে বৃত্তের পরিসীমা কত? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, ওটা আপনারা করেন, ওটা তো পারবেন। হ্যাঁ, একটি বৃত্তের ক্ষেত্রফল এত হলে বৃত্তের পরিসীমা কত? আগে দেখতে হবে কি চাইছে, পরিসীমা। এখন পরিসীমা মানে হচ্ছে 2πr। পরিসীমা মানে কি? 2πr। তার মানে আপনাকে পরিসীমা বের করতে হবে, মানে 2πr এর মান বের করতে হবে, তাই কি না? তাই 2πr মানে পরিসীমা যদি বের করতে চান তাহলে কি ব্যাসার্ধ আর এর মান লাগবে না? ইয়েস, এই আর এর মানটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, এই আর এর মান বের করবেন, এই বৃত্তের যে ক্ষেত্রফল দিয়ে আছে 18 পাই, এইখান থেকে আপনি আর এর মান বের করবেন। সেই আর এর মানটা এখানে বসাই দিয়ে, যে পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করে, পরিসীমা পি ইকুয়াল টু এত, পরিসীমার মান বের করতে গেলে পি লাগবে, সরি আর এর মান লাগবে। আর এর মান সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল থেকে আমরা আর এর মান বের করবো, সেটা ওখানে বসাই দিব। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার ইকুয়াল টু কি? 18 পাই। 18 পাই। অঙ্কের উত্তর কি ঠিক আছে? 131। আচ্ছা সমস্যা নেই, উভয় পাশে পাই পাই কাটা, তাহলে আর ইকুয়াল টু কি? এই স্কয়ারটা এর পাশে রুট হবে, রুট 18। আর ইকুয়াল টু রুট 18। এই আর এর ভ্যালুটা এখানে বসান, তাহলে 2 ইন্টু পাই ইন্টু রুট 18। তাহলে 2 ইন্টু পাই ইন্টু এই রুট 18 কে লেখা যায় 9 গুণ 2, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 3 রুট 2। হ্যাঁ, তাহলে 3, এই যে 3 আর 2 গুণ করলে হবে 6, তার সাথে আছে রুট 2, 6 রুট 2 পাই। এটাই উত্তর, 6 রুট 2 পাই। অপশনে না, এটা ভুল আছে, বুঝছেন? একটু ভুল আছে। আপনারা একটু এটা একটু দেখেন তো, এটা দেখেন তো, ভুল আছে এটা। আমার কাছে মনে হচ্ছে অপশনে নাই, কারণ এই যে আর এর মানে এখান থেকে বের করছি, রুট 18। রুট 18 যে কত নম্বর প্রশ্ন ছিল? 131। আমি একটু তারপর আমি দেখবো চেক করে। হ্যাঁ, আচ্ছা 131। কত আসছে? 6 রুট 2 পাই। আচ্ছা চেক করবো তো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 131 পর 133। 133 131 133।
133। দেখুন 133-এ কি বলছে, বলছে 2 মিটার দীর্ঘ একটি তাকান 2 মিটার দীর্ঘ একটি তারকে এমন ভাবে 2 টুকরা করা হলো যে যা দিয়ে একটি বর্গক্ষেত্র একটি বৃত্ত এমন ভাবে বানানো যায় যে বৃত্তটি বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাসার্ধ কত? কি একটা অঙ্ক। ধরেন এটা হচ্ছে 2 মিটার দীর্ঘ একটা তার, এই তারটাকে এমন ভাবে কাটছে, মানে একটা অংশ এরকম করছে, এই একটা অংশ এই একটা অংশ কাটে একটা দিয়ে বানাইছে, একটা অংশকে বাঁকায় বানাইছে একটা বৃত্ত, আর এটাকে বানাইছে একটা বর্গ। এমন ভাবে বানাইছে এই বর্গ আর বৃত্ত এমন ভাবে বানাইছে যেন বৃত্তটি বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে যায়। বৃত্ত যাবে বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে, দেখেন তাহলে বৃত্ত যাবে বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে, তার মানে ভিতরে থাকবে বর্গ আর 4 কোণা দিয়ে যাবে বৃত্ত। বুঝছেন? মানে এই একটা তার ছিল যার পুরো দৈর্ঘ্য ছিল 2 মিটার, এই সম্পূর্ণটা এই 2 মিটার দৈর্ঘ্যের একটা তারকে 2 খণ্ড করছে, এমন ভাবে করছে যেন এটা দিয়ে একটা বৃত্ত আর একটা দিয়ে একটা বর্গ বানাইলে এই বৃত্তটা যাবে এই বর্গের চারপাশ দিয়ে। বলছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাকান, বৃত্তের ব্যাসার্ধ চাইছে। বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে আর এর মান চাইছে। এখন এখানে আসলে কি দেওয়া আছে, ডেটা কি দেওয়া আছে? এখন আমাকে বলেন, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ হয়, এই যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি এ না? জানি না, দেওয়া নাই। হ্যাঁ, এ, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আপনারা আমাকে বলবেন এই যে 2 মিটার, এই 2 মিটারটা কি? কেউ বলতে পারবেন প্লিজ? এই 2 মিটারটা কি কেউ বলতে পারবেন? এখানে এই 2 মিটারটা আসলে কি বোঝাচ্ছে? এই 2 মিটার হচ্ছে এই বৃত্ত আর এই বর্গের পরিসীমার যোগফল। এইটা বুঝতে হবে যে আসলে এই 2 মিটার দিয়ে কি করা যায়। অঙ্ক সলভ করতে হলে তো এই 2 মিটার ডাটাটাকে ব্যবহার করতে হবে, তাই না? এই 2 মিটারটা আসলে কি? এই তার দিয়েই তো এই বর্গ বানাইছি। তার মানে এই তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই আসলে এই বর্গের পরিসীমা, আর এই তার দিয়েই তো বৃত্ত বানাইছি। তার মানে এই বৃত্তের যে পরিসীমা সেটাই তো এটা। তার মানে হচ্ছে এই বৃত্তের পরিসীমা আর এই বর্গের পরিসীমা, এই দুটো যোগফল হচ্ছে 2 মিটার। ইয়েস, তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 4a আর বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই r, এই দুটোর যোগফল হচ্ছে 2 মিটার। বুঝছেন কিনা বলেন? এটা কিন্তু মিটার, 2 কিন্তু মিটারে আছে। এইখান থেকে আপনাকে ক্যালকুলেশন করে কি বৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মান বের করতে হবে, যে আর। তাহলে আর এর মান যদি বের করতে চান, এদিকে তাকান প্লিজ, খুবই ট্রিকি একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এই আর এর মান যদি বের করতে চান তাহলে এখানে যা যা চলক রাশি আছে সব আর বানাই ফেলতে হবে। এখানে এ আছে, এই এ কে আর বানাই ফেলতে হবে। এখন এ কে আর বানাবো কেমনে? এদিকে তাকান, যেহেতু এই বর্গক্ষেত্রটা যেহেতু বৃত্তের ভিতরে, তাহলে এই বৃত্তের এই ব্যাস, এই বৃত্তের ব্যাস, এটা কি বৃত্তের ব্যাস না? এই বৃত্তের ব্যাসটাই হচ্ছে বর্গের কর্ণ। ইয়েস, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 2r। বৃত্তের ব্যাস কি 2r না? এটুকু আর, তাহলে মোট 2r। আর এটা হচ্ছে এই বর্গের কর্ণ কি √2a। এই জায়গা থেকে আপনাকে এর মান বের করতে হবে, সেই এর মানটা এখানে বসাই দিলে সব আর হয়ে যাবে। বুঝছেন? তো এটা হচ্ছে 2r, এই √2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু a। এই 2 এর মধ্যে এই √2 দিয়ে এই 2 কে কাটলে একটা √2 থাকবে, তাহলে √2r। তাহলে এর ভ্যালু হচ্ছে √2r, তাহলে এই এর পরিবর্তে হচ্ছে 4, এটা হচ্ছে √2r প্লাস এখানে আছে 2 পাই r ইজ ইকুয়াল টু 2 বলবেন। তাহলে আমরা কি করলাম, সব আর বানাই ফেললাম। এবার এখান থেকে দেখেন 2r কমন আছে, এই যে 2r কমন আছে, তাহলে 2r কমন নিলে এখান থাকবে হচ্ছে 2√2। এই যে 2r কমন নিছে, এখান থেকে 2 কমন আসছে, একটা 2 থাকবে আর √2 থাকবে, আর কমন নিয়েছি প্লাস 2r কমন নিলে এখান থেকে হচ্ছে পাই ইজ ইকুয়াল টু 2। যেহেতু আমরা আর এর এই 2 আর এই 2 কাটা, এই পাশে কেটে গেল মানে 1 থাকলো। হ্যাঁ, যেহেতু আর এর মান বের করবো, তাহলে আর রেখে দেন, এই পাশে কিছু না মানে 1 আছে, আর এই পুরো অংশটা এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, মানে 2√2 প্লাস হচ্ছে পাই। তাহলে 1/2 প্লাস পাই, এইটাই উত্তর। 1/2 প্লাস পাই, এটাই আমাদের উত্তর। এখানে এ কে কেন আর বানাইছি? কারণ আমাকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, তার মানে সব আর বানাই ফেলতে হবে। তাহলে এখানে আর আছে, এখানে আর নাই, তাহলে এ কে আর বানাই ফেলবো, তারপরে ক্যালকুলেশন করে আর মান বের করবো। এটাই উত্তর। ইভেন
এই প্রশ্ন যদি রিসেন্ট টাইমে প্রশ্নটা হয়ে যায়, তাহলে তথ্য মন্ত্রণালয় এখানে তো 2001 সালে প্রশ্ন আসছে, তখন তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। এই প্রশ্ন যদি রিসেন্ট টাইমে চলে আসে তাহলে দেখবেন যে অপশনে এইভাবেই থাকবে। কিন্তু এইটাকে আমার ক্যালকুলেশন করে এটা বানাই দিব, কোনো সমস্যা নাই। আমাকে বলেন এই যে উত্তরটা আসছে, এই উত্তরটা কিসে আসছে, মিটারে না সেন্টিমিটারে? অবভিয়াসলি এটা মিটারে আসছে। কেন? কারণ এই যে তারের দৈর্ঘ্য যে 2 মিটার ছিল, এই যে এখানে যে 2 লিখছে, এটা যে মিটারে নিছি, এটা তো মিটারে নিছি, তার মানে আমার এই উত্তরটা মিটারে আসছে। তার মানে r = 1 ডিভাইডেড বাই 2√2 প্লাস পাই, এটা মিটার। কিন্তু উত্তর আছে সেন্টিমিটারে, তার মানে আপনাকে এখন সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাকান, তাহলে r এর মান কি আসছে? 2√2 প্লাস পাই। তাহলে r = 1 ডিভাইডেড বাই 2√2 প্লাস পাই, এটা মিটার। মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তার মানে এটাকে 100 দিয়ে গুণ। তাহলে 1 × 100 ডিভাইডেড বাই 2√2 প্লাস পাই। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, তাহলে উপর হচ্ছে 100 2√2, তাহলে 2 × এই √2 ভ্যালু মুখস্থ আমাদের 1.414 প্লাস পাই এর মান এখন 22/7 বসাবো না, যেহেতু এখানে পয়েন্ট আসছে, আমি পয়েন্টের মান নিব 3.14, মানে বসান 1416, 14 বসান 14। তাহলে উপরে 100, দেখেন 2 দিয়ে এটাকে গুণ করলে 2.828, আমি ওই 8 নিলাম না, এখানে 2 ঘর নিচ্ছি দশমিকের পরে, এখানেও 2 ঘর নেই, প্লাস 3.14। তাকান, এই 3 আর 2 যোগ করলে 5 হয়, আর 0.82 আর 0.14 যোগ করলে 0.96 হয়। আচ্ছা, 0.96 কে কি আমি 0.96 কে কি 1 ধরা যায় না? যায়, ধরা যায়। তার মানে এই জিনিসটা 2 আর 3 যোগ করলে 5, আর এইটুক আর এইটুক যোগ করলে 1, 5 আর 1 6, তার মানে এইটুক মোটামুটি 6 এর কাছাকাছি। বুঝছেন কিনা বলেন? মোটামুটি 6 এর কাছাকাছি। তার মানে r = 100 ডিভাইডেড বাই 6 এর কাছাকাছি, মানে 6 ধরে নিলাম। 6 দিয়ে এখন কাটেন কাটেন কাটেন, 2 দুগুণ 3 দুগুণী 6, 50 দুগুণী 100, 3 2 দিয়ে কাটছে, 2 দিয়ে 3 দুগুণী 6, 50 দুগুণী 100, 3 দিয়ে 50 এ কাটলে 3 ষোলোতে 48, 3 ষোলোতে 48, তার মানে 16 দশমিক সামথিং। তাহলে উত্তর হচ্ছে 16 দশমিক সামথিং সেন্টিমিটার। বুঝছেন কিনা বলেন? 16 দশমিক সামথিং, এটা আমাদের উত্তর। 16 দশমিক সামথিং, এই যে 16 দশমিক সামথিং একটা অপশনই আছে। এত টেনশন করছেন কেন? ক্যালকুলেটর নাই তো কি হয়েছে, আমি তো ক্যালকুলেশন করে দিব আপনাকে, ক্যালকুলেটর লাগবে না একটাও। কিন্তু এগুলা অনেক প্র্যাকটিস করতে করতে একসময় বোঝা যায় আমি কি ধরবো। এটা অনেক প্র্যাকটিস করতে, হ্যাঁ, 1 দিন 2 দিনের ব্যাপার না ভাই, অনেক দিনের ব্যাপার। অন্তত 2 4 5 মাস 6 মাস যখন এই ধরনের প্র্যাকটিস করতে থাকবেন, একসময় আপনার এগুলো রপ্ত হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? এগুলোকে বলে অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ আমি এক্সাক্ট মান বের করতে পারতেছি না, তখন কাছাকাছি মানে যাওয়া। তো এখানে যদি আমি কই গেল, এখানে আমি যদি এই যে √2 মান যদি মুখস্থ না থাকে, যে √2 মান মুখস্থ রাখতে বলছি, √3 মান মুখস্থ রাখতে বলছি, দুইটা মান, দেখছেন কোথায় কাজে লাগতেছে? এগুলো কথা আমি যখন ক্লাসে বলি, ওগুলো কোনো কথাই অমূলক না। আমি যেটা বলতেছি যেটা মনে রাখেন, মানে ওটা লাগবে সামনে কোথাও না কোথাও। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখবো। আমাদের র্যান্ডম প্রবলেমস আছে, র্যান্ডম প্রবলেমস, আর বৃত্তের ওদিকে মানে শুরুর দিকে মনে হয় কিছু জিনিস মিসিং থেকে গেছে, আমার মনে ছিল না। আজকে আমি দেখলাম যে কয়েকটা জিনিস, 2টা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়, 3টা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়, এরকম কিছু টাইপ থেকে গেছে। আর হচ্ছে ওই যে 2টা জ্যা যদি পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করে, ওই জ্যায়ের দৈর্ঘ্যগুলো সমান হয়, বা এরকম টাইপের কিছু কিছু জিনিস থেকে গেছে, ওটা আমি পড়াই দিব, সমস্যা নেই। আমার মনে আছে, আজকে দেখতে যাই আমি মানে ওগুলা খুঁজে পাইছি। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমাদের কিন্তু রুটিন দিয়ে দিচ্ছি আপনাদের, এখন থেকে রুটিন অনুসারে ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাস আপনাদের যেহেতু অনেকে বলছেন যে ক্লাস এইভাবে এলোমেলো হচ্ছে, 2টা সপ্তাহে একটু ঝামেলা হয়েছে, কারণ আপনারা নিজেরাও জানেন যে একটা নতুন ব্যাচ শুরু করতে গেলে প্রচুর ভর্তির চাপ থাকে, ওই সময় রাতে ক্লাস নিতে গেলেও মানে মনোযোগ দিতে পারি না ঠিক মতো, এই জন্য ক্লাসগুলো সকালে নিছি। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, এখন থেকে ক্লাস ঠিকঠাক মতো আবার রাতেই হবে। মানে জ্যামিতি ক্লাস না, লাইফ টাইম গ্রুপের ক্লাস, আর জ্যামিতি ক্লাস এই গ্রুপেই হবে, ঠিক আছে? আর জ্যামিতি ক্লাস খুব দ্রুতর মধ্যে শেষ হয়ে যাবে, তখন আমরা মানসিক দক্ষতা শুরু করব। মানসিক দক্ষতা এই সকাল বেলাতেই হবে, তবে মানসিক দক্ষতার জন্য আলাদা গ্রুপ থাকবে, ঠিক আছে? তখন সবাই ওই গ্রুপে যুক্ত হবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।